আচ্ছা, আজকের লেকচারটা বেসিক্যালি হলো যে আমাদের খুব কমন একটা কমপ্লেইন, প্রেজেন্টিং কমপ্লেইনস, কনস্টিপেশন, তাই না? দেখি আমরা শুরু করি। আল্লাহুম্মা রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, আচ্ছা দেখেন, তাহলে প্রথম কথা হলো কনস্টিপেশন যখন হয়, সো কনস্টিপেশন হওয়া মানে বুঝতে হবে এখানে আমাদের প্রবলেম হলো কোন জায়গায়? আমাদের ইন্টেস্টাইনের পেরিস্টালসিসে ঝামেলা, আমাদের ইন্টেস্টাইনের পেরিস্টালসিসে প্রবলেম। কেমন? পেরিস্টালসিসটা অ্যাডুকুয়েটলি হচ্ছে না, এটা একটা ইম্পর্টেন্ট কজ। নাম্বার টু, ইন্টেস্টাইনের পেরিস্টালসিস হচ্ছে, বাট আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের কোথাও হয়তো কোনো অবস্ট্রাকশন আছে, কোনো অবস্ট্রাকশন আছে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে একটা হচ্ছে পেরিস্টালসিসে প্রবলেম, পেরিস্টালসিস কমে গেছে, অথবা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের কোথাও কোনো অবস্ট্রাকশন আছে। আচ্ছা, এখন এটার ভিত্তিতে আমরা আমাদের এই প্যাথোলজিটাকে দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে ভাগ করতে পারি। যেমন আমি যদি বলি যে কনস্টিপেশন, ওকে, সো এটাকে আমরা বলবো উইথ মেকানিক্যাল অবস্ট্রাকশন, উইথ মেকানিক্যাল অবস্ট্রাকশন। আরেকটা হলো উইদাউট মেকানিক্যাল অবস্ট্রাকশন। কেমন? আচ্ছা, এখন দেখেন, উইথ মেকানিক্যাল অবস্ট্রাকশন মানে আপনার এই যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এখানে কোথাও হয়তো কোনো একটা অবস্ট্রাকশন আছে। খুব কমনলি যদি বলি, আল্লাহ না করুক, যে কোনো ম্যালিগন্যান্ট গ্রোথ, তাই না? কোনো ম্যালিগন্যান্ট গ্রোথ, ওকে। অথবা হতে পারে ক্রোনস ডিজিজ, সেখান থেকে আইলিয়াল স্ট্রিকচারিং হয়ে গেছে। অথবা হতে পারে আইলিয়াল টিবি ছিল, সেখান থেকে স্ট্রিকচারিং হয়ে গেছে, তাই না? আচ্ছা, অথবা হতে পারে ইন্ট্রাঅ্যাবডোমিনাল আদার্স ম্যালিগন্যান্সি, সেটা এক্সটার্নালি কম্প্রেশন করছে। মানে যে কোনো একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন আপনার এই জায়গায় আছে। ঠিক আছে, ওকে। আরেকটা হলো যে উইদাউট মেকানিক্যাল অবস্ট্রাকশন, অর্থাৎ এই প্যারাটা। তাহলে দেখেন, এখানে আপনি যদি কোলোনোস্কোপি করেন, আপনি যদি পেশেন্টের কোলোনোস্কোপি করেন, আপনি দেখবেন যে পেশেন্টের পুরো জিআইটি লুমেনটা একদম ইনট্যাক্ট, প্যাটেন্ট, মানে এখানে কোনো অবস্ট্রাকশন নাই। তখনই আমরা বুঝে যাই যে এখানে কনস্টিপেশনের কারণ ছিল মেকানিক্যাল অবস্ট্রাকশন, এই কারণে বাওয়েলটা আসতে পারতেছে না, স্টুলটা পাস করতে পারতেছে না, তাই না? এই যে প্রক্সিমালে আটকে যাচ্ছে, এটা নাম্বার ওয়ান। আর এখানে উইদাউট মেকানিক্যাল অবস্ট্রাকশনে এখানের মধ্যে কোনো অবস্ট্রাকশন নাই, তার মানে এখানে কেন পেশেন্টের কনস্টিপেশন হচ্ছে? কেন? মাঝে মাঝে কেউ একজন একটু ইন্টারেকশন করবেন, অ্যাজ ইউ উইশ। এটা হচ্ছে এখানে পেরিস্টালসিস কমে গেছে, এখানে পেরিস্টালসিস কমে গেছে। এই কারণে অবস্ট্রাকশন ছাড়াও এখানে কি হচ্ছে না? বাওয়েলটা পাস করছে না। এখন দেখেন, এই কথাটা কেন বললাম, এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হলো যে যেই পেশেন্টের মেকানিক্যাল অবস্ট্রাকশন আছে, তাকে আপনি যতই তাকে আপনি যতই অসমোটিক ল্যাক্সেটিভস দেন, স্টিমুলেন্টস ল্যাক্সেটিভস দেন, সিক্রেটোগক্স দেন, কোনো লাভ আছে বলেন তো? এই অবস্ট্রাকশনটা যতক্ষণ পর্যন্ত রিলিফ না করবেন, আপনি তাকে যদি ল্যাক্সেটিভস দেন, তার উপকারের চাইতে আপনি তাকে আরও কি বিপদে ঠেলে দিবেন। কি প্রবলেমটা হতে পারে বলেন তো? কোনো একটা অবস্ট্রাকশন রেখে আমরা যদি গাট পেরিস্টালসিস বাড়িয়ে দিই ল্যাক্সেটিভস দিয়ে, কি প্রবলেম হতে পারে? এখানে প্রবলেম হতে পারে যে পেশেন্টের কি হবে, জিআই মোটালিটি বেড়ে গিয়ে সে যখন চেষ্টা করবে যে আচ্ছা আমি পেরিস্টালসিস বাড়িয়ে দিই, না, শক, শক হবে না। এটা হচ্ছে মেইনলি এখানে যেটা হবে, ইন্টেস্টিনাল প্যারালাইসিস ডেভেলপ করবে। কেমন? আচ্ছা, কারণ সে, তাকে যখন আপনি পেরিস্টালসিস বাড়িয়ে দিচ্ছেন, সে কি করবে? মোটালিটি বাড়াইতে গিয়ে আলটিমেটলি সামনে তো বাধা, এটাকে তো তার সে ওভারকাম করতে পারতেছে না। তখন দুইটা ঘটনা হবে, একটা হচ্ছে মোটালিটি একদম লস হয়ে যাবে, ইন্টেস্টিনাল যে প্যারাসিস ডেভেলপ করবে, হ্যাঁ, যেটাকে আমরা প্যারালাইটিক আইলিয়াস বলি, তাই না? অথবা বাউল পারফোরেশন হয়ে যাবে। আসছিল বেচারা কনস্টিপেশন নিয়ে, আপনি তাকে ইমার্জেন্সি ওটির ব্যবস্থা করে দিলেন, বিষয়টা হবে সেটা। তাহলে এই সকল ক্ষেত্রে প্রথমে অবস্ট্রাকশনটা রিলিফ করতে হবে। সো অবস্ট্রাকশনটা আমরা রিলিফ করি কিভাবে? হসপিটালাইজ পেশেন্ট হলে আমরা যেটা করি, প্রথমে আমরা কি করি? গ্লাইসাপ সাপোজিটরি দিই, তাই না? অবস্ট্রাকশনটা রিলিভ করার জন্য। যদি গ্লাইসাপ সাবস্টিটিউট দেওয়ার পর অবস্ট্রাকশন রিলিভ না হয়, আমাদের হাতে অপশন আছে কি? আমরা এনেমা সিমপ্লেক্স দিই, তাই না? এটা দিয়ে আমরা তাকে কি করি? অবস্ট্রাকশনটা রিলিভ করে ফেলি। এরপরে আমি পেশেন্টকে ল্যাক্সেটিভ কন্টিনিউ করতে পারি। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আচ্ছা, এখন প্রশ্ন হলো, ভাই আমি বুঝবো কিভাবে অবস্ট্রাকশন আছে না নাই?
এক্স্যাক্টলি। যদি অবস্ট্রাকশন থাকে, ক্লিনিক্যালি বোঝার উপায় হলো যে আপনি পেশেন্টের বাউল সাউন্ড দেখবেন। বাউল সাউন্ড দেখবেন, যদি অবস্ট্রাকশন থাকে তাহলে পেশেন্টের বাউল সাউন্ড কী হবে বলেন তো? ইনক্রিজড হবে। কারণ আমার ইন্টেস্টাইন চাচ্ছে এই অবস্ট্রাকশনটাকে কি করার জন্য, ওভারকাম করার জন্য। ফলে আপনি হাইপার ডাইনামিক বাউল সাউন্ড পাবেন, মোর দেন 30 বাউল সাউন্ড পার মিনিট। ওকে। আর যেখানে মেকানিক্যাল অবস্ট্রাকশন নাই, ইন্টেস্টিনাল পেরিস্টালসিস কমে গেছে, সেই ক্ষেত্রে আপনি পেশেন্টের বাউল সাউন্ড কি পাবেন? ডিক্রিজড, লেস দেন 5 বাউল সাউন্ড পার মিনিট। তাহলে এই হচ্ছে কিছু একদম ক্লিনিক্যাল কথাবার্তা বললাম। ওকে। আরেকটা হচ্ছে, এটা তো ক্লিনিক্যালি বোঝার উপায় বললাম, আরেকটা হলো যে যেই পেশেন্টের মেকানিক্যাল অবস্ট্রাকশন আছে, সেই পেশেন্টকে আপনি যখন প্লেন এক্সরে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্চার উইথ বোথ ডোম অফ দি ডায়াফ্রাম, এটা কিন্তু ঠিক এভাবে স্যাররা শুনতে চায় যে এক্সরে অ্যাবডোমেন তুমি কিভাবে করবা, যে স্যার এটা এপি ভিউ করবো, এন্টার পোস্টেরিয়র ভিউ। কি শুয়ে করবে না দাঁড়িয়ে করবে? যে স্যার অবশ্যই দাঁড়িয়ে করার চেষ্টা করতে হবে, পেশেন্ট দাঁড়াতে না পারলে ভিন্ন কথা। আর কি করতে হবে? যে স্যার এমনভাবে প্লেন এক্সরে অ্যাবডোমেনটা করতে হবে যেন বোথ ডোম অফ দি ডায়াফ্রাম চলে আসে। কেন তুমি বোথ ডোম অফ দি ডায়াফ্রাম দেখতে চাচ্ছ? স্যার যদি কোনো বাউল পারফোরেশন থাকে তাহলে যেন আমি ডায়াফ্রামের ডোমের নিচে ক্রিসেন্টিক গ্যাস শ্যাডো দেখতে পাই। বাস। ওকে। আর যেটা হচ্ছে এই, তাহলে আমরা এখানে মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল দেখব সামনে, আমি বলবো এটা সামনে ছবি আছে। ওকে। তাহলে এই হলো ব্যাপারটা। এখন আসেন আমাদের এই যে কনস্টিপেশন, তাহলে কনস্টিপেশনে যাওয়ার আগে এখানে দেখেন আমি বিশাল নোট লিখেছি, কিন্তু এতগুলো আমি ভুলেও বলবো না। আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই, নোটটা আমি ইনশাল্লাহ যারা এখানে লেকচার করছেন তাদেরকে নোটটা প্রোভাইড করা হবে। আমি লেকচার শেষে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব, এখানে আপনারা মেসেজ করবেন, আমি পিডিএফটা পাঠিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আমি জাস্ট একটু জিস্ট করে আপনাদেরকে বলি। দেখেন, এই যে এতগুলো নোটের সব জিস্ট হচ্ছে এই ডায়াগ্রামটাতে। এটা যদি একটু ভালো করে বুঝেন তাহলে পুরো লেকচারটা আপনার জন্য সহজ হবে। দেখেন, আমাদের এই যে মনের অজান্তে যে গাটের যে পেরিস্টালসিস, এটা যে কন্ট্রোল হচ্ছে, এটা আসলে কিভাবে কন্ট্রোল হয়? এটা আসলে কিভাবে কন্ট্রোল হয় সেটা হচ্ছে, দেখেন, আমাদের সবসময় একটা কনসাস মাইন্ড থাকে আর একটা সাবকনশাস মাইন্ড থাকে। কনসাস মাইন্ড মানে হচ্ছে আমাদের যে হায়ার সেন্টার, তাই না? আচ্ছা, মানে ফ্রন্টাল লোব আর কি। সো আমাদের ফ্রন্টাল লোবে কিন্তু একটা মিকচুরেশন সেন্টার আছে, মিডিয়াল প্রিফ্রন্টাল জাইরাসে। এখানে একটা মিকচুরেশন সেন্টার থাকে। এই মিকচুরেশন সেন্টার কি করে? সে আমাদের এক্সটার্নাল অ্যানাল ইনস্ফিংক্টারকে কন্ট্রোল করে। অর্থাৎ আমি যদি এখন চাচ্ছি যে না আমি এখন ওয়াশরুমে যাব না, সো ভলিউন্টারিলি কন্টিনিউয়াসলি আমার এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারকে কন্ট্রাকশন করে বন্ধ করে রেখেছে কে? আমাদের এই ফ্রন্টাল লোবের মিকচুরেশন সেন্টার। সরি, আমি বারবার মিকচুরেশন বলছি, ডিফিকেশন সেন্টার হবে এটা, ডিফিকেশন সেন্টার। ঠিক একইভাবে মিকচুরেশন সেন্টারও আছে। ওকে। এই যে লেখা আছে। আরেকটা হলো যে পন্স, পন্সের মধ্যে আরেকটা ডিফিকেশন সেন্টার আছে, ঠিক একইভাবে এখানে মিকচুরেশন সেন্টারও থাকে। আচ্ছা, এখন দেখেন যে এই যে পন্টাইন ডিফিকেশন সেন্টার যেটা, এই পন্টাইন ডিফিকেশন সেন্টার আমাদের দুটো আর্ম আছে তার, সে দুইজনকে নিয়ন্ত্রণ করে। দুইজনকে কে? নাম্বার ওয়ান হলো যে সে সিম্প্যাথেটিক আর্মকে কন্ট্রোল করে, নাম্বার টু হলো সে প্যারাসিম্প্যাথেটিক আর্মকে কন্ট্রোল করে। আচ্ছা, এখন আসি, আমাদের এই যে ডিফিকেশন হওয়া বা না হওয়া, এটা ডিপেন্ড করছে কার উপরে? এটা ডিপেন্ড করছে যে আমাদের রেকটাম এবং অ্যানাল ক্যানেলের সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির উপরে। সাউন্ড শোনা না গেলে বলবেন, সাউন্ড আসতে শোনা গেলে আমাকে বলবেন, কারণ আমি এখানে অনেক কিছু মনিটরিং করার সুযোগ নাই। আচ্ছা, সো দেখেন, পন্টাইন ডিফিকেশন সেন্টার যেটা করবে, পন্টাইন ডিফিকেশন সেন্টার যেটা করবে, সে এই যে সিম্প্যাথেটিক আর্মের মাধ্যমে আমাদের রেকটাম এবং অ্যানাল ক্যানেলের পেরিস্টালসিস এবং স্ফিংটারের টোনকে মেনটেন করে। সহজ ভাষায় যদি বলি, যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি করে? আমাদের জিআই পেরিস্টালসিস কি করে? কমায়। কিভাবে কমায়? আমাদের বিটা টু রিসেপ্টরের মাধ্যমে সেই স্মুথ মাসেলকে রিল্যাক্স করে। ওকে, ফলে জিআই পেরিস্টালসিস কমে যায়। ওকে। আচ্ছা, আরেকটা হলো যে স্ফিংটার যেটা, অর্থাৎ ইন্টারনাল, এই যে দেখেন লিখে রেখেছি ইন্টারনাল অ্যানাল স্ফিংটার। কারণ কি? কারণ এক্সটার্নালের কাজ তার না, এক্সটার্নালকে কন্ট্রোল করবে ভলিউন্টারি ডিফিকেশন সেন্টার। ওকে, সো ইন্টারনাল অ্যানাল স্ফিংটারে আলফা ওয়ান রিসেপ্টর থাকে। আর আমাদের যে রেকটাল এবং অ্যানাল ক্যানালের ওয়াল স্মুথ মাসেল, সেখানে কি থাকে? বিটা টু। ফলে এই বিটা টু এবং আলফা ওয়ানের মাধ্যমে আলটিমেটলি সে কি করে? আমাদের যাতে ডিফিকেশন না হয় সেই ব্যবস্থা করে। অর্থাৎ ডিফিকেশন হয়েও না, এই কমান্ডটা দেয় কে? সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে এই অর্ডারটা কে দেয়? পন্টাইন ডিফিকেশন সেন্টার। ওকে। আচ্ছা, পন্টাইন ডিফিকেশন সেন্টার সে হচ্ছে কি, মানে এখানে গভর্নমেন্ট, সে যাকে ইচ্ছা তাকে অর্ডার করবে। তাহলে পন্টাইন ডিফিকেশন সেন্টার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সিগন্যাল পাঠালো স্পাইনাল কর্ডের মাধ্যমে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, তুমি এক কাজ করো, এখন তুমি রেকটাম এবং অ্যানাল ক্যানালের পেরিস্টালসিস কমাও এবং ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টারকে বন্ধ করো। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বললো জি আজ্ঞে। সে তখন এই কাজটা করলো, ফলে ডিফিকেশন হচ্ছে না। ওকে।
আর যদি পন্টেন ডিফিকেশন সেন্টার সিদ্ধান্ত নেয় না আমার এখন ডিফিকেশন করা উচিত, তখন পন্টেন ডিফিকেশন সেন্টার ওকে কি করবে, বন্ধ করে ফেলবে। এখন একে অর্ডার করবে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অর্ডার পাঠাবে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে যখন অর্ডার পাবে, প্যারাসিম্প্যাথেটিকের কাজ কি? প্যারাসিম্প্যাথেটিক রেকটাল এবং অ্যানাল ক্যানেলের যে স্মুথ মাসেল আছে সেখানে M3 রিসেপ্টর থাকে। আর M3 রিসেপ্টর স্মুথ মাসেলের কি করে? কন্ট্রাকশন করে, ফলে পেরিস্টালসিস কি হবে? বাড়বে। পেরিস্টালসিস বাড়লে কি হবে? স্টুলটা সামনের দিকে পাস করবে অ্যানাল ক্যানালের দিকে, ফলে ডিফিকেশন হওয়ার প্রবণতা শুরু হবে। অন্যদিকে ইন্টারনাল অ্যানাল স্ফিংটারে কোন মাসকারেনিক রিসেপ্টর থাকে? M2। তাহলে দেখেন, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা স্ফিংটারকে M2 মেডিয়েটেড রিল্যাক্স করে, ফলে স্ফিংটার ওপেন হয়ে যায়, ইন্টারনাল অ্যানাল স্ফিংটার ওপেন হয়ে যায়। অন্যদিকে আমাদের যে ওয়াল স্মুথ মাসেল ইন্টেস্টিনাল, সেটাকে সে M3 মেডিয়েটেড কন্ট্রাকশন করে পেরিস্টালসিস বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ডিফিকেশন শুরু করবে। আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম জাস্ট রিভার্স অ্যাক্টিভিটির মাধ্যমে ডিফিকেশন বন্ধ করবে। তাহলে পন্টাইন ডিফিকেশন সেন্টার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে যদি অর্ডার দেয়, ভাই তুমি কাজ করো, তখন ডিফিকেশন শুরু হবে। আর পন্টাইন ডিফিকেশন সেন্টার যদি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অর্ডার করে, ভাই তুমি কাজ করো, তখন ডিফিকেশন বন্ধ হবে, অর্থাৎ ডিফিকেশন যাতে না হয় সেই ব্যবস্থাটা বাস্তবায়ন হবে। এখন সরকারের উপরে সরকার আছে, তাই না? আচ্ছা, তাহলে পন্টাইন ডিফিকেশন সেন্টার এত মাতব্বরি যে করছে, তার উপর আবার মাতব্বরি কে করবে? এক্স্যাক্টলি, ফ্রন্টাল লোবের ডিফিকেশন সেন্টার। তার মানে দেখেন, ফ্রন্টাল লোবের ডিফিকেশন সেন্টার সে পন্টেন ডিফিকেশন সেন্টারকে বলবে, আমি এখন সিদ্ধান্ত করেছি যে আমি এখন ওয়াশরুমে যাব, বাওয়েল পাস করব, পন্টেন ডিফিকেশন সেন্টার তুমি তোমার দায়িত্ব পালন করো। তখন পন্টেন ডিফিকেশন সেন্টার যখন দেখলো যে ফ্রন্টাল লোব চাচ্ছে এখন ডিফিকেশন করবে, এবং ফ্রন্টাল লোব ইন দ্য মিন টাইম এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারকে ওপেন করে ফেলেছে, ফলে আলটিমেটলি পন্টেন ডিফিকেশন সেন্টার তখন এই প্যারাসিম্প্যাথেটিক আর্মকে অর্ডার পাঠাবে। আলটিমেটলি দেখেন, এদিকে ফ্রন্টাল লোব এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার ওপেন করছে, পন্টেন ডিফিকেশন সেন্টারের অনুমতি সাপেক্ষে আমার কি হচ্ছে? প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, ফলে সুন্দর করে একটা ডিফিকেশন পাস হচ্ছে। এই হচ্ছে একটা ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এতটুকু আশা করি ক্লিয়ার, মানে এটার থেকে সিম্পলি বলা আমার পক্ষে সম্ভব না। ওকে, এখন আসেন, এই লাইনটা বলার সাথে সাথে আরেকটা লাইন আমাকে বলতে হবে। এই যে আমি এখানে চিত্রগুলো একদম সুন্দর করে এঁকে দিয়েছি আপনারা যাতে বুঝতে পারেন। এখন আমার কথাটা যেহেতু শুনছেন, দেখবেন চিত্রগুলো দেখলে আপনি মানে পড়ার আগে ইনশাল্লাহ বুঝে যাবেন। ওকে, এখন আসেন, এটার বলার পরে আমার স্পাইনাল ডিফিকেশন রিফ্লেক্স এই জিনিসটা একটু বুঝতে হবে। স্পাইনাল ডিফিকেশন রিফ্লেক্স, আচ্ছা, স্পাইনাল ডিফিকেশন রিফ্লেক্সটা কি? দেখেন, মনে করেন আল্লাহ না করুক ফ্রন্টাল লোব নাই, আপনার ফ্রন্টাল লোব নাই, ওকে, কাট অফ। আপনার এই পন্টাইন ডিফিকেশন সেন্টার নাই, ফ্রন্টাল লোব নাই, এগুলো কাট অফ হয়ে গেছে। এখন আপনার কি ডিফিকেশন করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। তবে এখানে প্রবলেম যেটা হবে, দেখেন, এখানে প্রবলেম যেটা হবে যে আপনার ফ্রন্টাল লোব এতক্ষণ কি করতো? ফ্রন্টাল লোব মানে হায়ার সেরেব্রাল সেন্টার, সে যেটা করতো যে আপনার এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারকে বন্ধ করে রাখতো এবং চাইলে ওপেন করতো। ওকে, এখন যে প্রবলেমটা হচ্ছে, যেহেতু হায়ার সেন্টারের সাথে আমার স্পাইনাল সেগমেন্টের যোগাযোগ নাই, দেখেন একটু ভালো করে খেয়াল করেন, এটা আমরা কোন সেগমেন্ট আছি? এটা হলো আমাদের একটা স্পাইনাল সেগমেন্ট, মানে স্পাইনাল কর্ড আর কি, সহজ ভাষায়। স্পাইনাল কর্ডের কোন লেভেলটা? S2 থেকে S4, তাই না? এই যে লেখা আছে S2 থেকে S4। এখন দেখেন, এই যে S2 থেকে S4, যেখান থেকে কিনা আমাদের রেকটাম অ্যানাল ক্যানেলের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমগুলো বের হয়, কাজ করে, তাহলে এটার সাথে যোগাযোগ কার ছিল? একটা হচ্ছে পন্টাইন ডিফিকেশন সেন্টারের, আর পন্টাইন ডিফিকেশন সেন্টারের সাথে যোগাযোগ কার ছিল? ফ্রন্টাল লোবের ভলিউন্টারি ডিফিকেশন সেন্টারের। ওকে, এখন আমি বললাম যে এই দুটো কাট অফ হয়ে গেছে, হয়তো স্ট্রোক অথবা সার্ভাইকাল সার্ভাইকাল কর্ড লিশন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন। এখন কি হবে? দেখেন, এখনও কিন্তু ডিফিকেশন হওয়া সম্ভব, কিন্তু বেচারার কি হবে? ফিকাল, এটাকে আমরা বলি ইনকন্টিনেন্স হয়ে যাবে, অর্থাৎ সে ওয়াশরুমটাকে বন্ধ করে রাখতে পারবে না চাইলে, মনের অজান্তে কি হয়ে যাবে? তার ওয়াশরুম অর্থাৎ ডিফিকেশন হয়ে যাবে, মিকচুরেশন হয়ে যাবে, যেটা স্ট্রোকের পরে হয়। এক্স্যাক্টলি, কারণ হলো যখনই, দেখেন এখানে আমি লিখে রেখেছি, এটা হলো আমাদের রেকটালে মানে রেকটামের একটা স্মুথ মাসেল, অর্থাৎ ধরেন এই হলো আমাদের রেকটামটা আঁকলাম, হ্যাঁ, এই যে রেকটামের একটা স্মুথ মাসেল আমরা এখানে আপনাকে দেখাচ্ছি। এখন এখানের মধ্যে কিছু ফিসেস জমা হলো, ফিকাল ম্যাটেরিয়াল জমা হলো। এখন এই ফিকাল ম্যাটেরিয়ালসটা কি করবে? এখানে মানে প্রেসার দিবে, এই যে ফিকাল ম্যাটেরিয়ালস এটা এখানে কি করবে? স্ট্রেচ দিবে, স্ট্রেস দিবে। এই স্ট্রেসটাকে ডিটেক্ট করবে কে? আমাদের প্যারাসিম্প্যাথেটিক ভিসারাল এফারেন্ট ফাইবার, অর্থাৎ এই নিউরনটা। এটা যখন ডিটেক্ট করলো, তখন সে এই এফারেন্ট সিগন্যালটা যে রেকটামট্রো ডিস্টেন্ডেড হয়ে আছে, দ্যাট মিনস এখানে ফিকাল ম্যাটেরিয়াল জমা হয়েছে, আমাকে এটা এখন এক্সক্রিট করতে হবে, এই সেন্সেশনটা সে নিয়ে গেল
S2 থেকে S4 স্পাইনাল সেগমেন্টে। সেখান থেকে এই সেন্সটা আসলো একটা মোটর নিউরনে, এটা কিন্তু দেখেন একদম স্পন্টেনিয়াস একটা রিফ্লেক্স। এবং এই যে প্যারাসিম্প্যাথেটিক মোটর নিউরন, এটা তারপরে একটা মোটর অর্ডার নিয়ে আসলো সেই আমাদের রেকটাল ওয়ালে, এবং আরেকটা অর্ডার নিয়ে আসলো সে ইন্টারনাল অ্যানাল স্ফিংটারে। ওকে, তাহলে দেখেন এই যে অর্ডারটা, দ্যাট মিনস এটা কি ধরনের নিউরন, এটা হলো কোলিনার্জিক নিউরন। সো এটা অ্যাসিটাইলকোলিন রিলিজ করে M3 কে অ্যাক্টিভেট করবে, ফলে এই স্মুথ মাসেলটা কন্ট্রাকশন করবে, ফলে এখানে যে আমাদের রেকটামের কি হবে, পেরিস্টালসিস বেড়ে যাবে, ফলে এই যে বাওয়েলটা অর্থাৎ ফিকাল ম্যাটেরিয়ালটা নিচের দিকে নামতে শুরু করবে। এখন এটাকে পাস করার জন্য আবার ইন্টারনাল অ্যানাল স্ফিংটারকে ওপেন হতে হবে, তাহলে তার মধ্যে আছে M2 রিসেপ্টর। তাহলে এখান থেকে যে অ্যাসিটাইলকোলিন রিলিজ হচ্ছে, সেটা এই M2 এর উপর একটু আগে বলেছি কাজ করে কি করবে, এই স্ফিংটারিক স্মুথ মাসেলকে রিল্যাক্স করবে, ফলে সেটা ওপেন হয়ে যাবে, ডিফিকেশন হবে। এখন দেখেন আপনার প্রশ্ন, ধরেন আমরা এখানে যারা ক্লাস করছি, ধরেন আমাদের একজনের হচ্ছে এই মুহূর্তে তার রেকটাম ফিকাল ম্যাটেরিয়ালে কি মানে ডিস্টেন্ডেড হয়ে আছে, কিন্তু দেখেন সে কিন্তু এখন ওয়াশরুমে যাচ্ছে না কেন, তার কিন্তু ওয়াশরুমের একটা মানে চাপ তার কাজ করছে, কিন্তু সে যাচ্ছে না কেন, কারণ তার যে ফ্রন্টাল ডিফিকেশন সেন্টার, সে আমাদের পন্টাইন ডিফিকেশন সেন্টার তাকে বলে দিয়েছে, পন্স তুমি স্যাক্রাল সেগমেন্টকে মানা করো যাতে সে এই মোটর নিউরনের অর্ডার না পাঠায়, কারণ পাঠালে তো ডিফিকেশন শুরু হবে। ফলে কন্টিনিউয়াসলি আমার এই স্যাক্রাল যে S2 থেকে S4 স্পাইনাল সেগমেন্টকে ইনহিবিট করে রাখে কে, পন্টাইন ডিফিকেশন সেন্টার। ফলে সে ইচ্ছে না করলে তার ডিফিকেশনটা হবে না। সো কোনো কারণে যদি কারো এই হায়ার সেন্টারটা কাট অফ হয়ে যায়, তাহলে আমি যেটা বললাম যে এই যে হায়ার সেন্টারগুলোর সাথে যোগাযোগ নষ্ট হয়ে গেছে আমাদের স্যাক্রাল সেগমেন্টের, ফলে তার রেকটাম মানে ফিকাল ম্যাটেরিয়াল দিয়ে ডিস্টেন্ডেড হওয়ার সাথে সাথে তার কি হয়ে যাবে, ডিফিকেশন শুরু হয়ে যাবে, তাহলে এটা কি হবে, ফিকাল ইনকন্টিনেন্স শুরু হবে, তাই না? আচ্ছা, সো এই হলো ব্যাপারটা, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আসেন, এখানে আমার আরও কিছু ইনফরমেশন আমি অলরেডি দিয়ে ফেলেছি, যেটা একটু পরে আপনারা যারা আমার লেকচার নিয়মিত করেন তারা জানেন, আলহামদুলিল্লাহ আমার লেকচারের শুরুতে মনে হয় যে ভাইয়ার লেকচার এত ডিটেলস, আল্লাহ জানে কবে শেষ হবে। ভয় পাওয়ার কিছু নেই, দেখবেন প্যাথোফিজিওলজি বলার পরে মানে এত দ্রুত ইনশাল্লাহ আগাবে লেকচার, আপনারা চিন্তা করতে পারবেন না, কারণ আমি সব ইনগ্রেডিয়েন্টস আগে আপনাদেরকে বলে দিচ্ছি। সো একটু ধৈর্য ধরে একটু থাকতে হবে। দেখেন, এখানের মধ্যে আমি যখন আপনাদেরকে অলরেডি বেশ কয়েকটা রিসেপ্টরের কথা বলে ফেলেছি, এবং এই রিসেপ্টরের কথাগুলো দিয়েই কিন্তু আপনারা কনস্টিপেশনের কজ বুঝতে পারবেন ইনশাল্লাহ। তার মানে দেখেন যে এই যে আমাদের এই স্মুথ মাসেলে M3 রিসেপ্টর থাকে, স্ফিংটারে M2 থাকে, এবং এটাকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে, এটা আমরা জানলাম। ওকে ফাইন, তারপর এখানে আপার হায়ার সেন্টার এবং যে স্যাক্রাল ডিফিকেশন রিফ্লেক্স, যেটা স্পাইনাল ডিফিকেশন রিফ্লেক্স, এটা নিয়ে আমরা জানলাম। ওকে, এবার আসেন আমরা আমাদের এখানে আরেকটা নিউরোনাল পাথওয়ে আপনাদেরকে একটু দেখাই। এই নিউরোনাল পাথওয়ে দেখেন, ছবিটা ইনশাল্লাহ জাস্ট একবার দেখলে বুঝে যাবেন, কথাটা ভালো করে খেয়াল করেন। দেখেন, এই যে আমাদের এই যে আমাদের যে জিআইটি স্মুথ মাসেল, তাই না, জিআইটি স্মুথ মাসেলকে একটাকে এনে এখানে আমি রেখেছি। জিআইটি স্মুথ মাসেলে সিম্প্যাথেটিক রিসেপ্টর থাকে, প্যারাসিম্প্যাথেটিকও রিসেপ্টর থাকে। তাহলে সিম্প্যাথেটিক কোন রিসেপ্টরটা থাকে আমাদের জিআইটি স্মুথ মাসেলে, দেখেন জিআইটি স্মুথ মাসেল যখনই বলবো তখন ধরে নেবেন যে জিআইটিতে স্মুথ মাসেল দুই ধরনের। নাম্বার ওয়ান হলো ওয়াল স্মুথ মাসেল, অর্থাৎ যেটা আমাদের ইন্টেস্টিনাল ওয়ালে থাকে। আরেকটা হলো যেগুলো হচ্ছে লংগিটিউডিনাল মাসেল এবং সার্কুলার মাসেল আর কি। আরেকটা হলো স্ফিংটারিক স্মুথ মাসেল, যেগুলো স্ফিংটারগুলোতে থাকে, যেমন ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, তারপরে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার। তাহলে এই যে স্ফিংটারিক স্মুথ মাসেল, আজীবন একটা কথা মনে রাখবেন, দেখেন খুব ভালো করে এটা লিখে রাখেন ভালো করে ইনশাল্লাহ, সেটা হলো যে ওয়ালের যে স্মুথ মাসেলগুলো, সেখানে প্যারাসিম্প্যাথেটিক M3 রিসেপ্টর থাকে, আর স্ফিংটারের যে স্মুথ মাসেল, এটা আপনারা একটু স্ফিংটার লেখেন, এটা স্ফিংটার হবে, স্ফিংটার। স্ফিংটারের যে স্মুথ মাসেল, সেখানে প্যারাসিম্প্যাথেটিক M2 রিসেপ্টর থাকে। ওকে, আচ্ছা, ফলে এখানে কাজ করলে এটা কন্ট্রাকশন করবে, একই প্যারাসিম্প্যাথেটিক এখানে কাজ করলে এটা রিল্যাক্স হবে, কারণ M2 রিল্যাক্স হয়। ফাইন, একটু কাইন্ডলি মাউন্ট আপনাদের স্পিকারটা অফ রাখবেন, কারো একজন সাউন্ড আসছে, একটু চেক করেন প্লিজ। তারপরে দেখেন সিম্প্যাথেটিকে আসি। ঠিক একইভাবে আমাদের জিআইটিতে স্মুথ মাসেলগুলোতে সিম্প্যাথেটিক রিসেপ্টরও দুই ধরনের থাকে। ওয়ালের যে স্মুথ মাসেল, কাইন্ডলি ওয়ালের, আরেকবার একটু বলবেন হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যালো, আবার বলেন, বুঝি নাই। স্যার আরেকবার একটু স্যার বললে ক্লিয়ার আরেকবার হতো একটু স্যার। বললে ক্লিয়ার হতো, হ্যাঁ হ্যাঁ, আমি বলছি বলছি, জি ভাইয়া বলবেন, আমি স্যার না, আমি খুব ছোট মানুষ। তাহলে দেখেন, এখানে দেখেন যেটা বললাম যে আমাদের জিআইটি স্মুথ মাসেল, এই জিআইটি স্মুথ মাসেলগুলো দুই ধরনের, কিছু জিআইটি ওয়ালে থাকে,
ওয়ালে থাকে, আর কিছু স্ফিংটারের মধ্যে থাকে। হ্যাঁ, আচ্ছা। সো ওয়ালের মধ্যে যে স্মুথ মাসেলটা, সেখানে প্যারাসিম্প্যাথেটিক কোন রিসেপ্টরটা থাকে? M3 রিসেপ্টর, যেটা কিনা স্টিমুলেটরি, অর্থাৎ এটা অ্যাক্টিভেটেড হলে এই স্মুথ মাসেলটা কন্ট্রাকশন করবে। একটু মাইক্রোফোনটা অফ রাখবেন, কারো একজন সাউন্ড আসছে, প্লিজ চেক ইট। ওকে। আর হচ্ছে এই ওয়ালের স্মুথ মাসেলের সিম্প্যাথেটিক কোন রিসেপ্টরটা থাকে? বিটা 2। তাহলে বিটা 2 এটা হচ্ছে আমাদের জিআইটি স্মুথ মাসেলকে কি করে? রিল্যাক্স করে। আর M3 কি করে? কন্ট্রাকশন করে। ওকে। এখন আসেন স্ফিংটার স্মুথ মাসেল। স্ফিংটার স্মুথ মাসেলে প্যারাসিম্প্যাথেটিক কোন রিসেপ্টরটা থাকে? M2, যেটা কিনা স্ফিংটারকে রিল্যাক্স করে, কারণ M2 ইনহিবিটরি। আর দেখেন সিম্প্যাথেটিক কোন রিসেপ্টরটা থাকে? আলফা 1 থাকে, যেটা কিনা স্টিমুলেটরি, অর্থাৎ এটা কন্ট্রাকশন করবে। তার মানে যদি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে, তাহলে কি হচ্ছে? এই স্মুথ মাসেলের কি হবে? কন্ট্রাকশন হবে। হ্যাঁ, কন্ট্রাকশন হবে, M3 মিডিয়েটেড, ফলে পেরিস্টালসিস বাড়বে। আচ্ছা, আর প্যারাসিম্প্যাথেটিক যখন স্ফিংটারের উপরে কাজ করবে, যেখানে M2, ফলে এই স্ফিংটারটা কি হবে? খুলে যাবে, রিল্যাক্সেশন হবে। রিল্যাক্স হয়ে ওপেন হয়ে যাবে। ফলে স্ফিংটার ওপেন, স্ফিংটার ওপেন হয়ে গেল। ফলে তার বাউল পাস করবে, পেরিস্টালসের সামনের দিকে প্রোপেলড আপ হবে। ওকে। এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক কাজ করলে। আর যদি সিম্প্যাথেটিক কাজ করে, সিম্প্যাথেটিক এখানে কি করছে? বিটা 2 কে অ্যাক্টিভ করবে। বিটা 2 কে অ্যাক্টিভ রিল্যাক্স করলে করবে, বিটা 2 রিল্যাক্স এই করবে। স্মুথ মাসেলকে কি করবে? ইনহিবিট করবে। ফলে পেরিস্টালসিস কি হবে? কমে যাবে। ওকে। ফলে পেরিস্টালসিস কমে যাচ্ছে। অন্যদিকে এই যে সিম্প্যাথেটিক, সে এখানে কোন রিসেপ্টরের উপরে কাজ করছে? আলফা 1। এটা যখন অ্যাক্টিভেটেড হয়, এই স্মুথ মাসেলটা কি হয়? কন্ট্রাকশন কন্ট্রাকশন করে। কন্ট্রাকশন। ফলে স্ফিংক্টারটা কি হবে? ক্লোজ হয়ে যাবে। ফলে পেরিস্টালসিস বন্ধ, ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার বন্ধ, তার ডিফিকেশন হবে না। তাইলে আমি যদি সামারি করি, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ডিফিকেশন করবে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ডিফিকেশন বন্ধ করবে। এই কারণে দেখেন, এই কারণে দেখেন, মানে একটু মজার ছলে বলি, যখন মনে করেন আপনি ট্রাভেল করছেন, বাস থামালো কুমিল্লায়, আপনি ওয়াশরুম করতে গেলেন, দেখলেন যে টয়লেট তিনটায় তালা মারা, আপনি কি তখন এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, নাকি পায়চারি করেন, ডানে বামে হাঁটতে শুরু করেন? হাঁটতে শুরু করেন। হাঁটতে শুরু করলে কি হয়? ডিফিকেশনের সিম্প্যাথিক চাপটা একটু অ্যাক্টিভিটি, কমে সিম্প্যাথিক আসে, অ্যাক্টিভিটি। কারণ তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ট্রিগার্ড হয়। কথা বুঝাতে পারছি? ওকে, ফাইন। এখন আসেন এখানের মধ্যে দেখেন, আরও দুটো ইম্পর্টেন্ট রিসেপ্টর আছে, যেটা একটু পরে আমাদের কাজে লাগবে। আপনারা দেখেন, এই যে এই যে অ্যাসিটাইল কোলিন, তাই না? তাহলে এই নিউরনটা কোন ধরনের নিউরন? এটা কিন্তু কোলিনার্জিক নিউরন, মানে প্যারাসিম্প্যাথেটিক নিউরন, কারণ সে অ্যাসিটাইল কোলিন কন্টেইন করছে। ফলে এই যে কোলিনার্জিক নিউরন, তার মধ্যে একটা রিসেপ্টর হচ্ছে কি? D2 রিসেপ্টর। তার মধ্যে একটা রিসেপ্টর কি? D2 রিসেপ্টর। এই যে দেখেন D2 রিসেপ্টর। আরেকটা রিসেপ্টর আছে তার মধ্যে, সেরোটোনিন রিসেপ্টর, 5 হাইড্রোক্সিট্রিপটামাইন, হ্যাঁ, 5HT4 রিসেপ্টর, দুটো নতুন রিসেপ্টর জানলাম। D2 রিসেপ্টর এই কোলিনার্জিক নিউরন বা প্যারাসিম্প্যাথেটিক নিউরনকে কি করছে? দেখেন, মাইনাস দিয়ে রেখেছি। অর্থাৎ এই নিউরনকে সে কি করবে? সাপ্রেস করবে, যে ভাই তুমি অ্যাসিটাইল কোলিন রিলিজ করিও না। ওকে। এটা হচ্ছে D2 রিসেপ্টরের কাজ। আচ্ছা দেখেন, তাহলে D2 রিসেপ্টর এটা যদি অ্যাক্টিভেটেড হয়, তাহলে পেরিস্টালসিস বাড়বে না কমবে? আমাকে বলেন, ডিফিকেশন হবে না, না হবে না যদি D2 রিসেপ্টর অ্যাক্টিভেটেড হয়? এটা বলতে হবে আপনাদেরকে। D2 রিসেপ্টর এই নিউরনটাকে ইনহিবিট করে, যেটা কিনা একটা কোলিনার্জিক নিউরন, অ্যাসিটাইল কোলিন রিলিজ করে। এখন D2 রিসেপ্টরকে যদি আমি অ্যাক্টিভ করে দিই, হ্যাঁ, ডোপামিন দিয়ে, তাহলে তার ডিফিকেশন হবে, পেরিস্টালসিস কি হবে নাকি হবে না, কমে যাবে? সাহস করে বলেন, রাইট হইতে হবে, কথা নাই। কমে যাবে আর কি। কমে যাবে আর কি। এক্স্যাক্টলি কমে যাবে। আচ্ছা, এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে আমি যদি এই ডোপামিন রিসেপ্টর D2টাকে ব্লক করে দেই, তাহলে কি হবে? পেরিস্টালসিস ব্লক করে দিলাম, সে কাজ করছে না, তাহলে পেরিস্টালসিস ইনডাইরেক্টলি কি হবে? এখন বেশি বেশি অ্যাসিটাইল কোলিন রিলিজ হবে, কারণ তাকে কেউ সাপ্রেস করছে না, পেরিস্টালসিস বাড়বে। ঠিক আছে। ওকে। এখন বলেন, এই D2 রিসেপ্টর ব্লকার কে? ডমপেরিডন। ডমপেরিডন। এক্স্যাক্টলি, ডমপেরিডন। মেটোক্লোপ্রামাইড, ডমপেরিডন, তাই না? ফলে এই যে ডমপেরিডন দিলে বাচ্চাদেরকে দেখবেন চেম্বারে ফ্রিকুয়েন্টলি আমরা যখন তাদেরকে জার্ড ট্রিটমেন্ট হিসেবে ডমপেরিডন দিই, রুগী এসে কি কমপ্লেন করে? স্যার, পেট নরম হয়ে গেছে। এক্স্যাক্টলি এইভাবে কথাটা বলে। তাহলে ব্যাপারটা কোথায় এখানে? তাহলে D2 রিসেপ্টরকে ব্লক করে দেওয়া মানে পেরিস্টালসিস বাড়িয়ে দেওয়া। ঠিক আছে। তাহলে কনস্টিপেশনের একটা ট্রিটমেন্ট কি? ডমপেরিডন। ডমপেরিডন। ভেরি গুড, ডমপেরিডন। প্রোকাইনেটিক্স, এটা এগুলোকে আমরা কি বলি? প্রোকাইনেটিক্স। কারণ তারা পেরিস্টালসিস বাড়ায়, ডিফিকেশনে হেল্প করে, কনস্টিপেশনের ট্রিটমেন্টে খুব ভালো আমাদেরকে একটা সাপোর্ট দেয়, আলহামদুলিল্লাহ। ওকে, এরপরে আসেন 5HT4 রিসেপ্টর অ্যাগনিস্ট। যারা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, মানে
আপনারা আরো ভালো বুঝবেন, অথবা যারা তাজা তাজা পড়াশোনা আছে তারা ভালো বুঝবেন এগুলো ইনশাল্লাহ। 5HT4 রিসেপ্টর দেখেন তো, এটা এই নিউরনটাকে কি করছে, অ্যাক্টিভ করছে নাকি ইনহিবিট করছে? অ্যাক্টিভ করছে, অ্যাক্টিভ করছে, ঠিক আছে। ওকে, অ্যাক্টিভ করছে, ফলে এই রিসেপ্টরটাকে যদি আমি অ্যাক্টিভ করতে পারি, তাহলে এই নিউরনটা অ্যাক্টিভ হবে এবং সে বেশি বেশি অ্যাসিটাইলকোলিন রিলিজ করবে, ফলে পেরিস্টালসিস কি হবে, বাড়বে, ফলে কনস্টিপেশন কমবে, ঠিক আছে। এখন বলেন 5HT4 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট একটা বলেন তো নাম। প্রুক্যালোপ্রাইড সামনে আসছে, হ্যাঁ। প্রুক্যালোপ্রাইড একটা ড্রাগস আছে। ফলে এই যে প্রুক্যালোপ্রাইড ড্রাগসটা যখন আমরা দেই, সে কি করে, সে এই যে কোলিনার্জিক নিউরনের 5HT4কে অ্যাক্টিভ করে, ফলে এই কোলিনার্জিক নিউরনগুলো বেশি বেশি অ্যাসিটাইল কোলিন রিলিজ করে, এবং এরপরে এতক্ষণ যেটা অলরেডি দুইবার তিনবার করে রিপিট করেছি, আলটিমেটলি পেরিস্টালসিস বাড়ে, কনস্টিপেশন ইমপ্রুভ হয়। এবং আমাদের কনস্টিপেশনের একটা নোভেল ড্রাগ হলো এই প্রুক্যালোপ্রাইড। আপনার অ্যাভোলাক্স সিরাপ, মিল্ক অফ ম্যাগনেশিয়া, ম্যাগনামিল, এগুলো দিয়ে কাজ হচ্ছে না একটা পেশেন্টের। হ্যাঁ, আমার কাছে চেম্বারে এসেছিল, এবং পেশেন্টের ছিল আসলে, পরে ডায়াগনোস করলাম যে পেশেন্টের হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, প্রিডমিন্যান্ট কনস্টিপেশন, আইবিএসসি। এবং আইবিএসসি পেশেন্টদের কনস্টিপেশনকে আপনি যত যাই দেন, সবচেয়ে ভালো রেসপন্স করবে এই প্রুক্যালপ্রাইড ফাইভ দিতে এস হবে। টি ফোর প্রুক্যালপ্রাইড দিতে হবে। এক্স্যাক্টলি 5HT4 অ্যাগনিস্ট, ডেভিডসনে লেখা আছে দেখবেন, প্রুক্যালোপ্রাইড। 5HT4 অ্যাগনিস্ট একদম সে আলহামদুলিল্লাহ অনেক রিলিফড, এবং এটা এট টাইম আমি ডাবল ইফেক্ট পাবো। তার একে তো তাকে আমি সেরোটোনিন মানে অ্যাগনিস্ট দিচ্ছি, সেন্ট্রালি সেটা কাজ করে একটা অ্যাডভান্টেজ দিচ্ছে ডিপ্রেশনের। আরেকটা হচ্ছে এটা এই যে কনস্টিপেশনটা কমায়। ফলে প্রুক্যালোপ্রাইড বা 5HT4 রিসেপ্টর অ্যাগনিস্ট ইজ এ ইম্পর্টেন্ট ড্রাগ ফর আইবিএস সি। ক্লিয়ার? আচ্ছা, আইবিএস সি, ওকে। তারপরে এখানে আপনারা ওই যে প্রোকাইনেটিক যে ডমপেরিডন, এটাও আপনারা প্রেসক্রাইব করতে পারেন, ওকে। বাস, আমাদের আলহামদুলিল্লাহ মলিকিউলার লেভেলের পড়াশোনা শেষ। এখন যারা খুব বোর্ড হয়ে গিয়েছেন ইতোমধ্যে, অনেকে বিরক্ত আমি জানি, এখন আপনাদের বিরক্তির অবসান হোক। চলেন আমরা ইনশাল্লাহ একটু অক্সফোর্ড থেকে ঘুরে আসি। প্রথমে কনস্টিপেশনের ডেফিনেশন, কেউ কি বলতে পারেন কনস্টিপেশনের ডেফিনেশন কি? কনস্টিপেশন, কনস্টিপেশনের ডেফিনেশনটা কি? প্রথমে সায়েন্টিস্টরা ডেফিনেশন দিল যে সপ্তাহে যদি 3বারের কম ওয়াশরুম হয় তাহলে কনস্টিপেশন। এখন মানুষজন এসে বলে আপনি কি পাগলামি মার্কা ডেফিনেশন দিচ্ছেন, আমার তো প্রতিদিনই ওয়াশরুম হয়, কিন্তু ওয়াশরুম এত কষ্ট যে আমার এই হেমোরয়েড হয়ে গেছে, এটা কি কোনো কনস্টিপেশনের ডেফিনেশন হলো? পরে সায়েন্টিস্টরা বসলো, বসে সিদ্ধান্ত নিল, ওরা তো আমাকে অহেতুক বেকুব বলে নাই, আসলে আমরা বেকুবের মতো একটা ডেফিনেশন দিছি। পরে ডেফিনেশনটা আপডেট করা হয়েছে। ডেফিনেশনটা আপডেট করার পর আমরা দেখি আপ টু ডেট কি বলছে। ডেফিনেশনটা আপ টু ডেটে কি বলছে আমরা একটু দেখি। সো এই যে দেখেন, এই যে কারো কনস্টিপেশন আছে কিনা এটা বলার জন্যে আমাদেরকে এই সিমটমগুলো দেখতে হবে, এগুলোর যে কোনো একটা বা একাধিক থাকলে পেশেন্টের কনস্টিপেশন আছে। ক্লিয়ার? পেশেন্ট আপনাকে বলছে যে ডক্টর আমার ওয়াশরুম মানে খুব মানে হার্ড কষ্ট, মানে করতে কষ্ট হয়, এবং আমার পায়খানার রাস্তা ফেটে যায়, যেটাকে আমরা কি বলি, অ্যানাল ফিশার বলি, ওকে। হার্ড স্টুল, এটা কনস্টিপেশনের একটা ডেফিনেশন। এক্সেসিভ স্ট্রেনিং, এমন আমরা পেশেন্ট পাই যে পেশেন্টের ওয়াশরুম হার্ড না, কিন্তু তার অতিরিক্ত স্ট্রেইন করতে হয়, অর্থাৎ তার জন্য কষ্টকর, তাহলে এক্সেসিভ স্ট্রেনিং এটাও কনস্টিপেশনের ডেফিনেশন। সো শুধুমাত্র স্টুলের কনসিস্টেন্সি দেখে আপনি কনস্টিপেশন ডিফাইন করতে পারবেন না, এক্সেসিভ স্ট্রেনিং। নাম্বার 3, ফিউয়ার দেন 3 বাউল মুভমেন্টস পার উইক, সপ্তাহে যদি 3বারের কম ওয়াশরুম হয়। নাম্বার 4, সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন, পেশেন্ট আপনাকে বলছে আমি ওয়াশরুম করি কিন্তু আমার সবসময় ওয়াশরুম করার পরেও মনে হয় আমার পায়খানা জমে আছে, পেট ক্লিয়ার হয় নাই। খুব কমনলি দেখবেন আপনাদের অনেকের এই প্রবলেম আছে, খুব কমনলি এভাবে এই কমপ্লেনটা পেশেন্টরা আমরা পাই চেম্বারে। নাম্বার 4, এটা খুব সহজে পাইডা, ইউজ অফ ম্যানুয়াল ম্যানিউভার, অর্থাৎ হয়তো তার রেকটাল ডিজিটেশন অথবা পারভেজেনাল ডিজিটেশন করতে হয়, অর্থাৎ আঙ্গুল দিয়ে তার ওয়াশরুম করতে হয়, মানে তার এত কষ্ট হয়। তাহলে এগুলোর যে কোনো একটা বা ততোধিক থাকলে সেটাকে আমরা কি বলবো, কনস্টিপেশন বলবো। এটা হচ্ছে কনস্টিপেশনের ডেফিনেশন, ওকে। এখন আসেন কনস্টিপেশনকে আমরা ডিউরেশনের ভিত্তিতে 2 ভাগে ভাগ করি, অ্যাকিউট, ক্রনিক। ক্রনিক কনস্টিপেশন কাকে বলবো? যদি কনস্টিপেশনটা মোর দেন 3 মান্থস, মোর দেন 3 মান্থস যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, ক্রনিক কনস্টিপেশন। ক্লিয়ার? তাহলে কোনো পেশেন্টের কনস্টিপেশন আছে কিনা এটা জানার জন্য রুগী কনস্টিপেশন বলার সাথে সাথে মাথায় এই যে 1 2 3 4 5, এই 5টা সিমটম মাথায় ভেসে আসতে হবে, এগুলোর কোনোটা আছে কিনা, ওকে। এবার আসেন, এখন আমরা কি করব?
তাহলে কনস্টিপেশন আমরা বুঝলাম যে আচ্ছা এগুলো এগুলো বললে কনস্টিপেশন, তাহলে এখন আমাদের জানতে হবে, আবার সেই অক্সফোর্ডে ফিরে আসি, যে কনস্টিপেশনের কজ কি, কনস্টিপেশনের কজ কি, ক্লিয়ার? আচ্ছা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ 11টা 20-এর মধ্যে লেকচারটা শেষ করে দেওয়ার। আচ্ছা, জানি না কতটুকু পারি, আল্লাহ তৌফিক দিক। তাহলে এখন দেখেন এই বক্সটা দেখেন কনস্টিপেশনের কজ। তাহলে প্রথমে আসি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কনস্টিপেশনের ক্ষেত্রে প্রথমে যখন একজন পেশেন্ট আমাদেরকে কনস্টিপেশন কমপ্লেন করে, আমার 1 নম্বর কাজ হলো পেশেন্টের কোনো অ্যালার্মিং ফিচার্স আছে কিনা সেটা দেখা। অ্যালার্মিং ফিচার্স, অ্যালার্মিং ফিচার্স কি? অ্যালার্মিং ফিচার্স হলো যেই ফিচার্সগুলো থাকলে আমি পেশেন্টকে আর্জেন্ট কোলোনোস্কোপি করব, নো ওয়ে টু ডিলে, তাই না? মানে কোনো ডিলে করার সুযোগ নাই, আমি পেশেন্টকে আর্জেন্ট কোলোনোস্কোপি করব, যে পেশেন্টের কোনো আল্লাহ না করুক ম্যালিগনেন্সি বা মেজর কোনো প্যাথোলজি আছে কিনা, এটা দেখার জন্য আমরা পেশেন্টকে কোলোনোস্কোপি করব। এখন আসেন, তাহলে জানতে হবে যে কি কি অ্যালার্ম ফিচার। এই যে অ্যালার্ম ফিচার, যে বাবা আপনার কি পায়খানার রাস্তা কি মানে ব্লাড যায়, পায়খানার সাথে কি কোনো ব্লাড যায়? না স্যার, ব্লাড যায় না। ওকে, তাহলে ফ্রেশ ব্লাড নাই, মানে হেমাটোকেজিয়া নাই। তাহলে অল্টার্ড ব্লাড আছে কিনা জিজ্ঞেস করতে হবে। আপনার পায়খানার সাথে কি কোনো মানে মানে পায়খানার কালার কেমন, কালো পায়খানা কিনা, হ্যাঁ এটা আঠালো কিনা, এটা ফ্লাশ করতে কষ্ট হয় কিনা, দুর্গন্ধ আছে কিনা, স্টিকি কিনা, অর্থাৎ ম্যালিনার হিস্ট্রি নিতে হবে। তাহলে কোনো পেশেন্ট কনস্টিপেশন বললে তার পাররেক্টাল ফ্রেশ ব্লিডিং অর্থাৎ হেমাটোকেজিয়া এবং ম্যালিনা আছে কিনা সেটা হিস্ট্রি নিয়ে ফেলতে হবে। ওকে, এটা অ্যালার্ম ফিচার, এটা থাকলে আর্জেন্ট পেশেন্টকে আপনি হয়তো এটা আপনি নিজে ডিল করতে পারবেন, তাকে কোলোনোস্কোপি সাজেস্ট করতে পারবেন, এরপরে কোলোনোস্কোপিতে কোনো প্রবলেম পেলে আপনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে রেফার করবেন, মানে এটা আপনার আওতায় না, ব্রাঞ্চ স্পেশালিস্টের কাছে চলে যাবে। তারপরে পেশেন্টের অ্যানিমিয়া আছে কিনা দেখতে হবে। পেশেন্টের যদি অ্যানিমিয়া থাকে আয়রন, এবং আপনি যখন পেশেন্টকে সিবিসি করতে দিলেন, আপনি ক্লিনিক্যালি চেম্বারে দেখলেন অ্যানিমিয়া, আপনি পেশেন্টকে সিবিসি এবং সিরাম ফেরিটিন করতে দিলেন, দেখলেন যে ফেরিটিন অনেক কম, সিবিসিতে হিমোগ্লোবিন 10 আর এমসিবি হচ্ছে যে মনে করেন 76, অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে, তার মানে বুঝতে হচ্ছে যে বাবা আপনার এখন কোলোনোস্কোপি করতে হবে। তাহলে কনস্টিপেশনের সাথে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আপনার ওজনের কি অবস্থা বাবা, ওজন কেমন কমছে? তো ম্যাক্সিমাম টাইমে আসলে এত সুন্দর করে পেশেন্টরা আমাদেরকে বলতে পারে না যে স্যার আমার 10 পাউন্ড কমছে, 3 কেজি। তখন আমরা জিজ্ঞেস করি জামা কাপড় ঢিলা ঢিলা হয়ে গেছে কিনা, অথবা তার অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞেস করি যে উনি কতটুকু শুকাইছে, হ্যাঁ এটা জিজ্ঞেস করি। সো এই ক্ষেত্রে যদি গত 6 মাসে মোর দ্যান 5% ওয়েট লস হয়, এটাকে আপনারা যদি কেজিতে, যে ভাই আমি এত পার্সেন্টেজ পারবো না আমাকে একটা বলেন, তাহলে সহজ হিসাব 3 থেকে 5 কেজি ওজন যদি গত 6 মাসে লস হয়, আর অ্যাকিউরেটলি বললে 5% ওয়েট লস ওভার 6 মান্থস, এটা হচ্ছে সিগনিফিকেন্ট। তাহলে এটাও আমাদের জন্য অ্যালার্ম ফিচার, কোলোনোস্কোপি করতে হবে। তারপর আসেন নিউ অবস্ট্রাকটিভ সিমটম। নিউ অর্থাৎ স্যার আমি এই যে 1 মাস আগে ভালো ছিলাম, 3 সপ্তাহ আগে ভালো ছিলাম, রিসেন্ট অনসেট কনস্টিপেশন, তাহলে এটা অ্যালার্মিং ফিচার। হ্যাঁ আচ্ছা, রেকটাল পেইন অর টেনিসমাস, পায়খানা করার সময় আমার ব্যথা হয়, হ্যাঁ ব্যথা হয়, আচ্ছা তাহলে এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং ফিচার। টিনিসমাস মানে কি? টিনিসমাস মানে হলো যে আমার মানে ওয়াশরুম এইমাত্র করলাম কিন্তু এখনো মনে হচ্ছে যে আবার মানে ওয়াশরুমে চাপ আসতেছে, আবার ওয়াশরুমে যাওয়া উচিত, এটাকে আমরা বলি টিনিসমাস। আচ্ছা, তারপরে আর কি আছে? ফ্যামিলি হিস্ট্রি অফ কোলোরেক্টাল ক্যান্সার, যে বাবা আপনার বংশে আল্লাহ না করুক কারো পেটের ক্যান্সার হয়েছে, আপনার বংশে কারো এরকম পেটের মানে নাড়িভুড়ির সমস্যা আছে, অর্থাৎ ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে কিনা। বাট এগুলো আসলে ভেরি ডিফিকাল্ট, আপনারা অলরেডি বুঝতে পারতেছেন রুগী থেকে তার ফ্যামিলি হিস্ট্রিতে ইনফ্লামেটরি বাউল ডিজিজ ছিল কিনা এই হিস্ট্রি বের করা খুবই টাফ। তখন আমরা জিজ্ঞেস করি আর কি যে পেটের ব্যারাম ছিল কিনা, আপনার বংশের কারো পেটের ব্যারাম আছে কিনা, এভাবে জিজ্ঞেস করি। বারবার ডায়রিয়া হওয়া, বহু বছর ডায়রিয়াতে কষ্ট পাইছে, হ্যাঁ স্যার অনেক বছর ডায়রিয়াতে কষ্ট পাইছে, অনেক এইভাবে বলে আর কি পেশেন্টরা। ওকে, তাহলে এই কমপ্লেনগুলো যদি থাকে, এখন আরেকজন ভদ্রলোক আসলো, জেন্টলম্যান, ইউনিভার্সিটির প্রফেসর, হ্যাঁ এখন তার দেখলেন এগুলো একটাও নাই, এগুলো একটাও নাই, কিন্তু তার বয়স 45 বা তার বেশি। বাবা আপনার বয়স কত? যে ডক্টর আমার বয়স হচ্ছে 50 বছর। আপনার এগুলো থাক বা না থাক, আগে কখনো কোলোনোস্কোপি করছেন বাবা? না, আপনি আর্জেন্ট কোলোনোস্কোপি করবেন। তাইলে বয়স 45 বা তার বেশি হলে এগুলো থাকার দরকার নাই, কোলোনোস্কোপি করতে হবে। আর এগুলো যদি বয়স কত সেটা দেখার দরকার নেই, এগুলো যে কোনো একটা বা তত দিক আছে, কোলোনোস্কোপি করতে হবে। তাহলে দেখেন এটা এমন একটা বক্স যেটা আপনার চেম্বারে লাগায় রাখার মতো, মানে এত ইম্পর্টেন্ট। তাহলে কনস্টিপেশন নিয়ে আসলেই প্রথমে আপনি কোন হিস্ট্রিগুলো নেবেন, এগুলো নিয়ে ফেলবেন। এগুলো নিয়ে রুগীর যদি এগুলো থাকে, আপনি তখন অ্যাংশাস হয়ে যাবেন, পেশেন্ট আপনি অ্যাংশাস হয়ে গেছেন যে আমাকে এটা সিরিয়াসলি নিতে হবে। আর যদি দেখেন না পেশেন্টের এগুলোর কোনোটা নাই, তাহলে আপনি রিল্যাক্স, আর আল্লাহ ভরসা। হ্যাঁ আচ্ছা, ওকে, দেখি এখন আমরা অ্যালার্ম ফিচার আমরা জেনে গেলাম, তাহলে পেশেন্ট আসার সাথে সাথে অ্যালার্ম ফিচার এক্সক্লুড করলাম। এবার আমরা কি করব দেখেন,
এই যে এখানে বেশ কিছু কজ চলে আসছে, এই যে অ্যালার্ম ফিচার। তাহলে পেশেন্টের আউটলেট অবস্ট্রাকশন যদি থাকে, তাহলে পেশেন্টের অ্যালার্মিং ফিচারগুলো থাকবে। যেখানে একটু আগে আমি বলছি যে রেকটাল পেইন, তাই না, পেইনফুল ডিফিকেশন, এই যে এনি পেইনফুল, অ্যানাল ফিশার, হ্যাঁ, এগুলো আছে কিনা, অ্যানাল ক্যান্সার দেখছেন, তাহলে এটা অ্যালার্ম ফিচারের মধ্যে আউটলেট অবস্ট্রাকশন চলে আসছে। এই কারণে তার কনস্টিপেশন, এটা অবস্ট্রাকশন রিলিফ করতে হবে। এখানে শুধু আন্দাজে ল্যাকটুলোজ, অ্যাভোলাক, ম্যাগনামিল্ক এগুলো খাওয়াই লাভ নাই। তারপরে আসেন যে তার কোনো এই যে যেটা ইন্টেস্টিনাল ম্যালিগনেন্সি, আল্লাহ না করুক, কোলন ক্যান্সার, তাই না, এই যে টিউমার অথবা স্টেনোটিক লিশন, তাই না, যেমন ক্রোনস ডিজিজ, তারপর আইলিয়াল টিবি, এগুলো থেকে স্ট্রিকচারিং হয়ে যায়, তাহলে এগুলো দেখার জন্য কি লাগবে, কোলোনোস্কোপি লাগবে, তাই না। এবং দেখেন, এই যে কারো যদি টিউমার হয় তাহলে তার ওয়েট লস হবে না, তাহলে এটা অ্যালার্ম ফিচার আছে। কারো যদি ক্রোনস ডিজিজ হয় তাহলে এটা পেশেন্টের কি হবে, ওয়েট লস হবে। আচ্ছা, তাহলে এটাও আছে। ওকে, গেল। এবার আসেন যে পেশেন্টের কোনো ড্রাগ হিস্ট্রি আছে কিনা। এটা ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে বয়স্ক পেশেন্টরা যখন আমাদের কাছে আসে, আমরা ড্রাগ হিস্ট্রিটা নেই। আপনি দুনিয়াদারি উজাড় করে ফেলছেন, কিন্তু আপনি কি ওষুধ খান বাবা, স্যার বলিয়েন না, মানে পারিবারিকভাবে অনেক কষ্টে আছি, এক ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার সাহেব আমাকে একটা ওষুধ দিছে, খেলে অনেক আরাম লাগে, খুব ভালো লাগে, মাথা একদম মানে ফ্রেশ লাগে। কি ওষুধ খান দেখি, দেখান তো। দেখলেন অ্যামিট্রিপ্টিলিন। কি খায়? অ্যামিট্রিপ্টিলিন, অ্যামিলিন ওষুধটা খায়, অ্যামিলিন নামে বেশি পাওয়া যায়, খায় আর কি পেশেন্টরা। তাহলে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশেন্ট, এটা কনস্টিপেশন করে। আপনি আস্তে করে বললেন, আচ্ছা আপনি এই ওষুধটা বন্ধ করে দেন, আপনি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন বন্ধ করে, যে বাবা আপনার মাথা ঠান্ডার জন্য আমি আরেকটা ব্যবস্থা করে দিচ্ছি, সিলেক্টিভ সেরোটোনিন মানে অ্যান্টাগনিস্ট দেন, এই কি বলে, এসএসআরআই আর কি, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, তাই না। আচ্ছা, তাহলে আলটিমেটলি দেখবেন এসএসআরআই এর একটা সাইড এফেক্ট হলো ডায়রিয়া। তাহলে পেশেন্টের মাথাও ঠান্ডা থাকলো, কনস্টিপেশনও রিলিফ হয়ে গেল, দেখেন একটা ড্রাগ হিস্ট্রি থেকে। ঠিক আছে, তাহলে ড্রাগ হিস্ট্রিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আসেন একটু দেখে ফেলি একসাথে, যেহেতু বলছি যে কি কি ড্রাগ কনস্টিপেশন করে, ড্রাগস কজিং কনস্টিপেশন। তাহলে কোনো বয়স্ক পেশেন্ট কেন বললাম, বয়স্ক পেশেন্ট মানে আপনাকে বুঝতে হবে যে পেশেন্ট অলরেডি মাল্টিপল ড্রাগস খায়, তাহলে এটা আপনাকে ভালো করে খেয়াল করতে হবে। তাহলে আপনি দেখবেন যে পেশেন্ট কোনো এই কি পাচ্ছে কিনা, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশেন্ট পাচ্ছে কিনা। এই যে দেখেন অ্যান্টি ডিপ্রেশন ট্রাইসাইক্লিক, এগুলো কিন্তু এফসিপিএস পার্ট 1 কোয়েশ্চেনে দিয়ে দেয়। তারপর আসেন যে পেশেন্ট কোনো অপিয়েট খাচ্ছে কিনা। হ্যাঁ, পেশেন্টের মনে করেন ব্যথা, ব্যথার জন্য সে অ্যানাডল ক্যাপসুল খাচ্ছে, অপিয়েট। তাহলে অপিয়েট মিউ রিসেপ্টরের মাধ্যমে কি করে, ওই যে একটু আগে যে নিউরনটা দেখালাম, সে কোলিনার্জিক নিউরনকে ইনহিবিট করে দেয়, মিউ অপিওয়েড রিসেপ্টর। ফলে অপিয়েট খেলেও কি হয়, অ্যাসিটাইল কোলিন রিলিজ কমে যায়, কনস্টিপেশন হয়। তাহলে সে ব্যথার জন্য অপিয়েট পাচ্ছে কিনা দেখতে হবে। ওকে, এই যে অপিয়েট, অ্যানালজেসিক্স, অ্যান্টিকোলিনার্জির মধ্যে টিসিএ। আচ্ছা, আর যে আর কি ওষুধ খান, যে বাবা আমার তো এরকম মাঝে মাঝে এরকম ব্যথা হয় পেটে, তো ব্যথা হলে আমি ফার্মাসিতে যাই। ফার্মাসিতে গেলে আপনাকে কি দেয়, এই যে আলজিন, তাই না। দেখবেন অনেকে নাম এত পছন্দ হয় ওষুধটার নামও রেখে দেয়, ছেলে মেয়েদের আলজিন, তাই না, অনেকে দেখবেন। আমাদের এরিয়া ছিল। তো এই আলজিন, এটা হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট, এটা হচ্ছে অ্যান্টিস্পাজমোটিক, এটা আলটিমেটলি বেশি দিন খেলে কি হবে, কনস্টিপেশন হবে। ওকে, তারপরে আর কি খায়, বিভিন্ন অ্যান্টিসাইকোটিক্স, অ্যান্টিসাইকোটিক্সের ক্ষেত্রে কি হতে পারে, কনস্টিপেশন হতে পারে। তারপরে আসেন, এটা ওই যে বয়স্ক পেশেন্ট প্রথমে বলে নিয়েছি, পার্কিনসনিজমের জন্য তিনি অ্যান্টি পার্কিনসনিয়ান ড্রাগস পায়। দেখি কে বলতে পারবে, মানে তাকে একটা সালাম দিব আমি, অ্যান্টি পার্কিনসনিজম ড্রাগ কিভাবে কনস্টিপেশন করে, কেউ কি একটু যোগ করবেন। ডিটো ডিটো রিসেপ্টরের মাধ্যমে। রিসেপ্টরের মাধ্যমে, ভেরি গুড, থ্যাংক ইউ, সালাম আলাইকুম, সালাম দিলাম, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, গুড। তাহলে দেখেন আমরা পেশেন্টকে কি দিচ্ছি, আমাদের এই যে পার্কিনসনিজমের জন্য আমাদের মেইন ড্রাগস হচ্ছে ডোপামিন অ্যাগনিস্ট, তাই না, ডোপামিন অ্যাগনিস্ট। এখন দেখেন, এই যে ডোপামিন অ্যাগনিস্ট যেটা দেই, ডোপামিন অ্যাগনিস্ট এটা আলটিমেটলি কি করবে, এই যে একটু আগে নিউরনটা দেখাইছি না, সে ওই যে ডি 2 কে অ্যাক্টিভ করে দিবে। সো ডি 2 কে যদি অ্যাক্টিভ করে দেয়, আলটিমেটলি কি হবে, ওই নিউরনটা সাপ্রেসড হয়ে যাবে। আবার দেখেন পার্কিনসনিজমে আমরা আরেকটা ড্রাগস দেই, কি সেটা, অ্যান্টি মাস্কারেনিক। সো আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে M3 রিসেপ্টর পেরিস্টালসিস বাড়ায়, আর আপনি তাকে দিচ্ছেন পার্কিনসনিজমের জন্য অ্যান্টি মাস্কারেনিক ড্রাগস, তাই না। এখন আলটিমেটলি তার ডিফিউজ সিস্টেমিক্যালি সে ড্রাগটা খাচ্ছে, তাহলে সেটাও পেরিস্টালসিস কমিয়ে দেয়। তাহলে এই যে পার্কিনসনিজমের পেশেন্টের কনস্টিপেশন দুইটা কারণে হয়, তিনটা কারণে হয়, এখানে আপ টু ডেটে তিনটা কারণে বলছে। নাম্বার ওয়ান, পার্কিনসনিজমের পেশেন্টগুলো কি করে, সবসময় রেস্টিং থাকে, তাই না, হাঁটাচলা করে না, তারা ইমোবাইল হয়ে যায়। তাহলে দেখেন আমরা যখন ল্যাক অফ এক্সারসাইজ, হাঁটাচলা করি না, তখনও কি হয়, বাওয়েলের পেরিস্টালসিস, বাওয়েলের যে একটা ইন্ট্রিনসিক পেরিস্টালসিস সেটা কমে যায়। ওকে, ফলে পার্কিনসনিজমের পেশেন্ট অ্যান্টি পার্কিনসনিয়ান ড্রাগস না খেলেও তার কনস্টিপেশন হবে, এটা মাথায় রাখবেন, ভুল ব্যাখ্যা বানানো যাবে না। এটা হচ্ছে এটা। আরেকটা হলো, পার্কিনসনিজমে বেজাল গ্যাংলিয়াতে কি হয়,
আলফা সিনিউক্লিন ডিপোজিট হয়ে যেরকম ড্যামেজ হয়, ঠিক একইভাবে এখন স্টাডিতে অ্যাপ্রুভড পাওয়া গেছে প্রমাণ যে আলফা সিনিউক্লিন এটা আমাদের জিআইটির যে এন্টেরিক নার্ভাস সিস্টেম আছে, মাইন্টারিক প্লেক্সাস, হ্যাঁ, এখানের মধ্যে নিউরনগুলোতে ডিপোজিট হয়ে ওই মাইন্টারিক প্লেক্সাসের কোলিনার্জিক নিউরনকে ডিস্ট্রয় করে দেয়। ফলে সেই ক্ষেত্রে পেশেন্টের কী হতে পারে, কনস্টিপেশন হতে পারে। এবং আরও একটা ইম্পর্টেন্ট সাইন বলে দিই, পার্কিনসনিজমে কনস্টিপেশন ডেভেলপ করলে আপনি বুঝবেন যে পেশেন্টের কয়েক মাসের মধ্যে মোটর সিমটম ডেভেলপ করবে, ট্রেমোর, বাড়ি কানিসি এগুলো ডেভেলপ করতে পারে। হ্যাঁ, আপ টু ডেট এটা বলছে। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপারটা। আবার তাকে এখন পার্কিনসনিজমের ট্রিটমেন্ট দিচ্ছেন, ট্রিটমেন্ট দিতে গিয়েও তার কনস্টিপেশনটা আরও বাড়তে পারে, তাই না? এবং যেটা আপনারাই অ্যান্সার করলেন। এবং দেখেন এই যে অ্যান্টি পার্কিনসনিজম ড্রাগ কিভাবে কনস্টিপেশন করে, এটা যদি লেকচারের শুরুতে আমি নিউরনটা না দেখাইতাম তাহলে বুঝাইতে আমার কেয়ামত হয়ে যেত। তাহলে এই যে টিসি এটা কনস্টিপেশন করে, আমি কারণ কি আমরা জানি যে টিসি এর একটা ইফেক্ট হলো অ্যান্টি মাস্কারেনিক ইফেক্ট। তাহলে কোনো পেশেন্টকে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন দেওয়ার আগে আমার গুরু ডক্টর মোহাম্মদ ইলিয়াস ভাই, ওনার থেকে জীবনে অনেক কিছু শিখছি, এটা ইলিয়াস ভাই শিখিয়েছিলেন আমাদেরকে ওনার ক্যাম্পে, যে কাউকে টিসিএ দেওয়ার আগে দুটো জিনিস জিজ্ঞেস করতেই হবে: আপনার পায়খানা কষা কিনা, প্রস্রাব করতে কষ্ট হয় কিনা। কেন? কারণ যার পায়খানা কষা তাকে টিসিএ দিয়ে বেচারা আসছিল ডিপ্রেশন নিয়ে, এখন আপনি তাকে বানাই দিলেন কিসের পেশেন্ট? হেমোরয়েডের পেশেন্ট। ঠিক আছে? আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। এবার আসেন এই ব্যাপারটা, আপনারা যারা এখন ফিফথ ইয়ারে আছেন আপনারা খুব ফ্রিকোয়েন্টলি ফেস করবেন, এবং আত্মীয় স্বজন আপনাদের কাছে আসবে যে যে মা শোনো তুমি তো মেডিকেলে পড়ো শুনছি, এখন আমার তো মানে প্রচণ্ড কনস্টিপেশন। হ্যাঁ, এবং ওনার বয়স কত? উনি হচ্ছে 25 বছরের ভদ্র মহিলা। হ্যাঁ, এবং এবং আপনি দেখলেন যে আচ্ছা আপু আপনি কি মেডিসিন খাচ্ছেন? এই যে আমার নাকি রক্তশূন্যতা আছে, ডাক্তার সাহেব আমাকে এই যে ওষুধটা দিছে, এটা এটা খাচ্ছি, ভালো লাগতেছে, দুর্বলতা কমছে, কিন্তু পায়খানার কষ্টটা বেশি পাচ্ছি। তাইলে দেখেন এই যে আয়রন, আয়রন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, এগুলো। হ্যাঁ, আবার দেখেন ওই যে হাতে ব্যথা, ফার্মাসিতে গেলে কি দিয়ে দিবে? হাতে ব্যথা বলে ফার্মাসিতে গেছে, সে আর কিছু দেখ না দেখ সে একটা ক্যালসিয়াম দিবে, ভিটামিন ডি দিবে, পারলে আরও 10টা ড্রাগ যোগ করে দিবে। তাহলে এই যে আয়রন, ক্যালসিয়াম, এগুলো খুব কমনলি কনস্টিপেশনের কারণ। এবং খুব কমনলি এই কমপ্লেনটা কখন করে? পোস্টপার্টাম, ডেলিভারি হওয়ার পরে দেখবেন। এই কারণে আমরা ডেলিভারি হওয়ার পরে সাথে সাথে মাকে কি দিয়ে দেই না? আয়রন ক্যালসিয়াম দিয়ে দেই না। কেন? যাতে কনস্টিপেশন না হয়। কারণ এই মাত্র তার সিএস হলো ধরেন, এখন আবার তার উপরে যদি আপনি আয়রন ক্যালসিয়াম লোড দিয়ে দেন, তার কনস্টিপেশন হলে তার কি হবে? ওন হিলিং ডিলে হবে। এই কারণে আমরা আয়রন ক্যালসিয়াম, এটা হচ্ছে কনস্টিপেশনের অনেক ইম্পর্টেন্ট একটা কারণ। তাহলে আপনার প্রশ্ন, ভাইয়া কারো আয়রন দিতে হচ্ছে প্রয়োজন কিন্তু তার কনস্টিপেশন, কি করব? এক্স্যাক্টলি এই কারণেই দেখেন এই যে ওরাল আয়রন থেরাপির একটা কন্ট্রাইন্ডিকেশন হলো এই কনস্টিপেশন। পেশেন্টের এত বেশি কনস্টিপেশন এবং জ্বালা পোড়া, ডিসপেপসিয়া, তখন তাকে ওরাল আয়রন দেওয়া যাবে না, তাকে আপনার আইভি আয়রন থেরাপি দিতে হবে। এটা একটা ইন্ডিকেশন আইভি আয়রন থেরাপির। ওকে, অথবা আপনি যেটা করতে পারেন, তাকে ওরাল আয়রন ট্যাবলেটটা 1 দিন পর পর দেন, 2 দিন পর পর দেন, সমস্যা নাই, এভাবে করা যায়। ঠিক আছে? ক্যালসিয়ামটা তাকে ডোজ রিডাকশন করে দেন, অর্ধেক করে দেন। অথবা তাকে পানি বেশি করে খেতে বলেন। ঠিক আছে? হাঁটাহাঁটি বেশি করে করতে বলেন, এগুলো করে কিছুটা রিলিফ পাওয়া যায়। কেমন? অথবা আয়রন ক্যালসিয়াম সিমুলটেনিয়াসলি দিবেন না, আগে আয়রনটা পাক পরে ক্যালসিয়ামটা দেন, আগে আয়রনটা চলুক 2 মাস তারপরে ক্যালসিয়াম যোগ করেন। এভাবে কিছু মানে নিজস্ব পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা ড্রাগস আছে, এটা আপনাদেরকে ফাইনাল প্রফে ভাইভাতে সারা ধরতে পারে, এটা পছন্দের, যে ভেরাপামিল। এটা হচ্ছে কি? কার্ডিও সিলেক্টিভ, সি মানে কার্ডিও সিলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ভেরাপামিল। এটা কেন হয়? এটা আমার আপু খায়। সেটা হলো যে এসভিটি অর্থাৎ পালপিটেশন যখন হয় পেশেন্টদের, হ্যাঁ, পালপিটেশন যখন হয় তখন আমরা এটা রেট লিমিটিং, তাই না, এটা ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করার মাধ্যমে হার্টের অ্যাসেনোডাল ইম্পালস কমায়। কিন্তু এই কার্ডিও সিলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা একদম, এটার 1 নম্বর সাইড এফেক্ট হলো কনস্টিপেশন, কনস্টিপেশন করতে পারে। এখন আপনাদের একটা প্রশ্ন, এটা কিন্তু আমারও প্রশ্ন, আমি এখন উত্তরটা পাই নাই, উত্তরটা আপনারা আমাকে জানলে জানাবেন ইনশাল্লাহ। নাম হচ্ছে তার কার্ডিও সিলেক্টিভ, দ্যাট মিনস এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা কার্ডিয়াক স্মুথ মাসেল, কার্ডিয়াক সেলের ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে, কিন্তু সে এসে দেখেন কাকে ব্লক করে দিচ্ছে? ইন্টেস্টিনাল স্মুথ মাসেলের ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে দিচ্ছে। তাহলে এখন আপনার প্রশ্ন, যে ক্যালসিয়াম চ্যানেল ব্লক করলে কনস্টিপেশন কেন হয়? কারণ স্মুথ মাসেলে ক্যালসিয়াম ঢুকার পরে ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্স তৈরি হয়। এই ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্সটা আলটিমেটলি কি করে? মায়োসিনকে অ্যাক্টিভ করে, অ্যাক্টিন মায়োসিন কাপলিং হয়, কন্ট্রাকশন হয়। ফলে আপনি যদি ক্যালসিয়ামকে ঢুকতে না দেন তাহলে পেশেন্টের কি হবে? কনস্টিপেশন হবে। এখন আপনাদের মাথাটা একটু ঘুরিয়ে দিই, দেখেন এটা, এটা আপনাদের থেকে আমি আনসারটা আশা করছি, এটা আমি আপনাদের থেকে আনসারটা আশা করছি, এবং আশা করি আপনারা পারবেন ইনশাল্লাহ। দেখেন তাহলে একটু আগে আমরা কি বললাম, যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, হ্যাঁ, এটা হচ্ছে একটা ভাস্কুলার স্মুথ মাসেল, এবং এটা ছিল ক্যালসিয়াম চ্যানেল। সো এটাকে ব্লক করে দিলাম, ক্যালসিয়াম ঢুকতে পারছে না, ফলে স্মুথ মাসেলটা কন্ট্রাকশন করতে পারছে না, পেরিস্টালসিস কমে গেছে, ফলে কি হচ্ছে? পেশেন্টের
কনস্টিপেশন হচ্ছে। ওকে, এখন আসেন, কোনো পেশেন্টের বডিতে তার হাইপার ক্যালসেমিয়া, বডিতে কি হলো? হাইপার ক্যালসেমিয়া। এখন বলেন, হাইপার ক্যালসেমিয়া হলে তার ডায়রিয়া হবে না কনস্টিপেশন হবে? আচ্ছা, আর একটু সহজ করি, কিন্তু আনসার বলবো না, আনসার আপনারা বলবেন। একটা নিউরন, মনে করেন এই যে প্যারাসিম্প্যাথেটিক নিউরনটা, তাই না, সে অ্যাসিটাইলকোলিন রিলিজ করলো। আচ্ছা যাই হোক, আলটিমেটলি দিন শেষে এই অ্যাসিটাইলকোলিনটা ফাইনালি স্মুথ মাসেলকে, মানে এম থ্রির উপরে কাজ করে সে কি করে? কন্ট্রাকশন করে, কিন্তু আলটিমেটলি এই এম থ্রিটা কি করে? ক্যালসিয়াম চ্যানেল ওপেন করে। আচ্ছা হ্যাঁ, ক্যালসিয়াম চ্যানেল ওপেন করার মাধ্যমে এখানে ঢুকে। আচ্ছা এখন দেখেন, এই যে আপনারা জানেন যে আমাদের অ্যাকশন পটেনশিয়াল যে সোডিয়াম চ্যানেলগুলো আছে, এই যে সোডিয়াম চ্যানেল, এই সোডিয়াম চ্যানেলগুলোকে গার্ড করে কে? ক্যালসিয়াম। ফলে কারো যদি হাইপার ক্যালসেমিয়া হয়, তাহলে সোডিয়াম চ্যানেলের কাজ করার ক্ষমতা কি হবে? কমে যাবে। ফলে সোডিয়াম চ্যানেল দিয়ে সোডিয়াম ইনফ্লাক্স হবে না। তাহলে ওভারঅল অ্যাকশন পটেনশিয়াল রেটটা কি হবে? কমে যাবে। তাহলে অ্যাকশন পটেনশিয়াল যদি না হয়, নার্ভ ইম্পালস, নার্ভের যে নিউরোমাস্কুলার জাংশন, এগুলোর কাজগুলো কি হবে? স্লো হয়ে যাবে। ফলে কাজ করতে পারবে না, নার্ভ কন্ডাকশন স্লো হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে হাইপার ক্যালসেমিয়াও কি করতে পারে? কনস্টিপেশন করতে পারে। হাইপার ক্যালসেমিয়া কি করে? কনস্টিপেশন করে। তাহলে দেখেন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কনস্টিপেশন করে, আবার হাইপার ক্যালসেমিয়াও কি করে? কনস্টিপেশন করে। আবার ওরাল ক্যালসিয়াম দিলে সেটা কনস্টিপেশন করে। তাহলে এক একজন এক একভাবে কনস্টিপেশন করছে। ওকে, এর সাথে আরেকটা বলে দিই একসাথে, তাহলে দুইটা ইলেকট্রোলাইট আমাদের কনস্টিপেশন নিয়ে পড়তে হলে, দুটো ইলেকট্রোলাইট খুবই ইম্পর্টেন্ট। এবং দেখবেন প্রায় সময় আমাদের মাথায় এই ব্যাপারগুলো থাকে না, আমরা শুধু জাস্ট পেশেন্টকে ওই ইলেকট্রোলস দিতে থাকি। দেখেন, হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া কিন্তু ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ কনস্টিপেশন। কেন? যদি হাইপোক্যালেমিয়া থাকে, তাহলে আমাদের সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কি হয়? বেড়ে যায়, বেড়ে যায়। ফলে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যদি বেড়ে যায়, আমার কোলিনার্জিক নিউরন যতই তাকে অ্যাক্টিভ করার চেষ্টা করুক, ইজিলি পারবে না, কি কষ্ট হবে। একটা মানুষ মনে করেন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, তাকে ঠেলতেছেন আপনি, একটা ধাক্কা দিয়েছেন উঠতেছে না, দুইটা ধাক্কা দিলেন উঠতেছে না, পাঁচটা ধাক্কা দিলেন সে উঠলো। আরেকটা মানুষ ঘুমের ওষুধ খায় নাই, এই মোসলে উঠ, সাথে সাথে জেগে গেলাম। তাহলে এই ব্যাপারটা হচ্ছে হাইপোক্যালেমিয়াতে, যেহেতু আমাদের জিআই স্মুথ মাসেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বেড়ে যাচ্ছে, ফলে আলটিমেটলি জিআই পেরিস্টালসিস কমে এখানে কনস্টিপেশন হতে পারে। তাহলে দুইটা ইলেকট্রোলাইট কনস্টিপেশন করে, নাম্বার ওয়ান হাইপার ক্যালসেমিয়া, নাম্বার টু হাইপোক্যালেমিয়া। ঠিক আছে, ওকে। তারপরে আসেন যে গ্যাংলিয়ন ব্লকার, এগুলো দরকার নাই, কিছু অ্যান্টি কনভালসেন্ট, এগুলো একটু খুব বেশি ইম্পর্টেন্ট না। ওকে, তাহলে দেখেন ড্রাগস কজটা আমরা দেখলাম। এখন আসেন খুবই ইম্পর্টেন্ট আর একটা কজ, আপনারা এটার জন্য ওয়েট করছেন যে ভাই এগুলো নিয়ে বলছে না কেন। দেখেন, তাহলে অক্সফোর্ডে কি বলছে, যে কো এক্সিস্টিং সিস্টেমিক ইলনেস, অর্থাৎ এই এই বেচারার কনস্টিপেশনের কারণ জিআইটি না, অহেতুক তাকে দোষারোপ করছে, প্রবলেম হচ্ছে অন্য জায়গায়। চলেন দেখি প্রবলেম কোথায়। এই যে দেখেন, খুব সুন্দর অসাধারণ একটা বক্স আমি অ্যানোটেট করে দিয়েছি, ইনশাল্লাহ ভালো করে একটু শুনেন। এবং অনেক পড়া অলরেডি বলে ফেলেছি আমি। দেখেন, ডায়াবেটিস, ডায়াবেটিসে কনস্টিপেশন কিভাবে হয়? আর ডায়াবেটিসে হাইপারগ্লাইসেমিয়া ইনডিউসড নিউরোপ্যাথি হয়, নার্ভ ড্যামেজ হয়ে যায়, তাই না? যখন বডিতে এক্সেসিভ হাইপারগ্লাইসেমিয়া হয়, তখন এই অতিরিক্ত হাইপারগ্লাইসেমিয়ার কারণে গ্লাইসেশন এন্ড প্রোডাক্টস তৈরি হয়। এই গ্লাইসেশন এন্ড প্রোডাক্টসগুলো নিউরোটক্সিক, ওরা নার্ভ এন্ডিংকে ড্যামেজ করে দেয়। ঠিক একইভাবে ওরা আপনার হাতে পায়ে নার্ভ ড্যামেজ করার কারণে জ্বালা পোড়া হয়, পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। ঠিক একইভাবে আপনার কি হচ্ছে? গাটের অ্যান্টেরিক নার্ভাস সিস্টেমের এই কোলিনার্জিক নিউরন, এগুলোকে ড্যামেজ করে দিচ্ছে। ফলে অটোনমিক নিউরোপ্যাথির কারণে আলটিমেটলি কি হচ্ছে? নার্ভ ইম্পালস কমে যাচ্ছে। ফলে কি হচ্ছে? পেশেন্টের কনস্টিপেশন হচ্ছে। এবং ডায়াবেটিসের পেশেন্ট আমাদেরকে এসে একটা বলে যে স্যার, ক্ষুধা লাগে না, পেট ভার বার লাগে, ফুলে থাকে, ফেঁপে থাকে, অল্প খেলেই পেট পুড়ে যায়। এটাকে আমরা কি বলি? গ্যাস্ট্রোপ্যারেসিস। তাহলে ইন্টেস্টিনাল পেরিস্টালসিস কমে গেলে যেরকম কনস্টিপেশন হয়, স্টোমাকের পেরিস্টালসিস কমে গেলে কি হয়? গ্যাস্ট্রোপ্যারেসিস হয়। তাহলে পেশেন্টের খাবার সহজে হজম হবে না। ক্লিয়ার? তাহলে ডায়াবেটিস। নাম্বার টু, হাইপোথাইরয়েডিজম, কিছু এন্ডোক্রাইন ক্রস, হাইপোথাইরয়েডিজম। তাহলে দেখেন, হাইপোথাইরয়েডিজম এই কেন এটা হয়? মনে রাখবেন, বডির প্রত্যেকটা সেল থাইরয়েড হরমোনের উপরে ডিপেন্ডেন্ট, T3 এর উপরে ডিপেন্ডেন্ট। অর্থাৎ T3 হচ্ছে সবাইকে কি করে? একটা গার্জিয়ান সাপোর্ট দেয়। তাহলে এভরি সেলস আর ডিপেন্ডেন্ট অন T3 হরমোন ফর ডুইং ইটস ন্যাচারাল অ্যাক্টিভিটি। ফলে যদি কারো মানে হাইপোথাইরয়েডিজম হয়, T3 হরমোন নাই, ফলে তার এই যে যতই কোলিনার্জিক স্টিমুলেশন আসুক, এই যে সেলের যে মেটাবলিজম, মানে আমাদের ইন্টেস্টিনাল ওয়ালের যে ভাস্কুলার স্মুথ মাসেলের যে মেটাবলিজম, এগুলো প্রপারলি হবে না। তাহলে এগুলো না হলে আলটিমেটলি পেরিস্টালসিস কমে যাচ্ছে। তাহলে এই কারণে হাইপোথাইরয়েডিজম। তাহলে কনস্টিপেশনের পেশেন্টকে TSH FT4 টেস্টটা দেওয়া উচিত কি উচিত না?
যদি মেডিসিন দিয়ে দেখলেন 2 সপ্তাহ যে বাবা ওষুধ দিলাম 1 মাস পরে দেখা করবেন, স্যার কোনো উন্নতি হচ্ছে না, তখন আমরা এই বক্সটা ইভালুয়েট করি। কথা বুঝতে পারছি? তাহলে হাইপোথাইরয়েডিজম। এবার আসেন ওই যে এই দুইটা কথা অলরেডি বলে ফেলেছি আলহামদুলিল্লাহ, হাইপোক্যালেমিয়া, হাইপার ক্যালসেমিয়া বলে ফেলেছি, তাই না? এই দুইটা কনস্টিপেশন করে। তাহলে একটা কনস্টিপেশনের পেশেন্টকে আপনি টেস্টের জন্য কি দিবেন? সিরাম ইলেকট্রোলাইট। তাহলে সিরাম ইলেকট্রোলাইট দিলে তো সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বাইকার্বনেট পাবেন। তাহলে হাইপার ক্যালসিমিয়া দেখার জন্য কি দিতে হবে আলাদা করে? সিরাম ক্যালসিয়াম। ক্লিয়ার? ওকে। তারপর আসেন পোরফাইরিয়া, এগুলো আপনাদের জন্য একটু কঠিন কথা হয়ে যাবে। আমি যদি এগুলো লিখে লিখে পড়াইতে যাই তাহলে আপনারা বদদোয়া দিবেন, এগুলো আমি লিখে লিখে পড়াবো না, মুখে বলে দেই। দেখেন এই যে পোরফাইরিয়া, এটা বেসিক্যালি হলো হিমোগ্লোবিন সিনথেসিস ডিফেক্ট। আমার হেমাটোলজি লেকচারে বলেছিলাম ফিল দ্য মেডিসিনে। তাহলে এখানে বেসিক্যালি কি হয়, কি হিমোগ্লোবিন সিনথেসিস হয় না, অর্থাৎ পোরফাইরিনের সাথে আয়রন মিলে, পোরফাইরিনের সাথে আয়রন যখন মিলে তখন আলটিমেটলি কি তৈরি হয়? হিম তৈরি হয়। এখানে পোরফাইরিনের সাথে আয়রন অ্যাটাচমেন্টটা হতে পারে না, ফলে বডিতে অ্যাক্সেস পোরফাইরিন জমে যায়। এবং এই যে পোরফাইরিনের অ্যাক্সেস হচ্ছে এটাকে আমরা বলি পোরফাইরিয়া। আমরা একটা টার্মিনোলজি আপনারা পড়ে এসেছেন, অ্যাকিউট ইন্টারমিটেন্ট পোরফাইরিয়া, লিভার ফেলিউরে হয়। সো এই যে যখন এই ব্যাপারটা হবে, এখন এই পোরফাইরিন এগুলো হচ্ছে নিউরোটক্সিক, এটা নার্ভকে ড্যামেজ করে দেয়। তাহলে এন্টারিক নার্ভাস সিস্টেমের নার্ভগুলোকে যদি ড্যামেজ করে দেয় তাহলে পেরিস্টালসিস কমে যাবে। ওকে। এবার আসেন ফিওক্রোমোসাইটোমা, এটা আপনাদের থেকে আমি আশা করছি, আমি খুব খুশি হব কেউ যদি একটু বলেন। এবং এগুলো বোঝানোর জন্যই লেকচারের শুরুতে এই এই যে ফার্স্ট ইয়ারের পড়াশোনা পড়াইছি আপনাদেরকে। ফিওক্রোমোসাইটোমাতে কেন, ফিওক্রোমোসাইটোমাতে কেন কনস্টিপেশন হয়, কে কি বলতে পারবেন? ফিওক্রোমোসাইটোমাতে কিসের অ্যাক্সেস হয়, বডিতে কিসের রিলিজ বাড়ে? এখন বলেন, যান, আনসার দেওয়ার দরকার নাই। অ্যাড্রেনালিন। ভেরি গুড, মানে এপিনেফ্রিন। হরমোন অ্যাড্রেনালিন বা হরমোন এপিনেফ্রিন বাড়ে, হ্যাঁ। এখন বলেন এপিনেফ্রিন বেড়ে এপিনেফ্রিন বেড়ে যায়। অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন এটা জিআইটি স্মুথ মাসেলের কোন রিসেপ্টরকে অ্যাক্টিভ করবে? বিটা টু আর আলফা ভেরি ওয়ান। গুড, বিটা টু। বিটা টু তাহলে আমি কি বলেছি একটু আগে, বিটা টু আমাদের স্মুথ মাসেলকে রিল্যাক্স করে না কন্ট্রাকশন করে? রিল্যাক্স করে। কন্ট্রাকশন করে, রিল্যাক্স ওই করে। রিল্যাক্স করে। ইন্না লিল্লাহ। আচ্ছা। আচ্ছা, ভয় পাই না, আমি এমনি একটু ইন্না লিল্লাহ বলছি। স্ফিংক্টারটাকে হ্যাঁ, কন্ট্রাকশন এই যে করবে। এই যে এই হ্যাঁ, যে এই যে হ্যাঁ। এই যে বিটা টু কি বলছি, বিটা টুটা রিল্যাক্স করে। তাইলে যেহেতু ফিওক্রোমোসাইটোমাতে বেশি বেশি এপিনেফ্রিন বা যেটা বললেন অ্যাড্রেনালিন রিলিজ হয়, তাহলে আলটিমেটলি কি হবে, তার জিআইটি স্মুথ মাসেলের উপরে কে বেশি বেশি কাজ করছে? এপিনেফ্রিন, বিটা টু রিসেপ্টর মেডিয়েটেড কি করবে? রিল্যাক্স করবে, ফলে পেরিস্টালসিস কমে যাবে। তো পেরিস্টালসিস কমলে তার কি হবে? কনস্টিপেশন হবে। আবার ওইদিকে আলফা ওয়ান রিসেপ্টরের উপর এপিনেফ্রিন কাজ করে স্ফিংটারকে কি করবে? ইন্টারনাল অ্যালাইন স্ফিংটার টোন বাড়িয়ে দিবে, ক্লোজ করে দিবে, ফলে কনস্টিপেশন হচ্ছে। তাহলে দেখেন, আমি যদি আপনাকে এই নলেজটা আগে না দিতাম, আমি না যদি আপনাকে বলতাম যে ফিওক্রোমোসাইটোতে কনস্টিপেশন হয়, আপনি কিন্তু কখনো এটার ভিতরে রহস্যটা বুঝতেন না। ওকে। এখন আসেন গ্লুকাগন। এই যে গ্লুকাগোনোমা, অর্থাৎ আলফা মানে সেল থেকে বেশি বেশি গ্লুকাগন মানে টিউমার গ্লুকাগন রিলিজ হচ্ছে আর কি। এখন বলেন তাহলে গ্লুকাগন থেকে কিভাবে এই কনস্টিপেশন হচ্ছে? সহজ হিসাব, গ্লুকাগন কি করে বডিতে? হাইপার গ্লাইসেমিয়া করে। তাহলে ডায়াবেটিসের যেরকম হাইপার গ্লাইসেমিয়ার কারণে অটোনমিক নিউরোপ্যাথি হয়েছে, তাহলে গ্লুকাগোনোমা এখানেও হাইপার গ্লাইসেমিয়ার কারণে কি হবে? অটোনমিক নিউরোপ্যাথি হবে। শেষ। এবার আসেন সেন্ট্রাল কজ। এই সেন্ট্রাল কজ বোঝানোর জন্য আপনাদেরকে ওই আগের অ্যানাটমি পড়াইছি। তাহলে দেখেন, আমার ডিফিকেশন শুধুমাত্র স্যাক্রাল স্পাইনাল সেগমেন্টে না, আমার ব্রেইনের ফ্রন্টাল লোব, আমার পন্টাইন ডিফিকেশন সেন্টার, তাই না, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে আমার আর কি সার্ভাইকাল কর্ড, তাই না, কারণ সার্ভাইকাল কর্ড দিয়ে কি হায়ার সেন্টারের একজনগুলো নিচে নামছে। তাহলে এই জায়গার কোনো জায়গায় যদি লিশন হয় তাহলে পেশেন্টের কি হবে? কনস্টিপেশন হবে, কন্ট্রোল নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন, তাহলে মাল্টিপল স্ক্লেরোসিস, পার্কিনসন্স ডিজিজে কেন হয় আমি আলাদা করে বলে দিয়েছি, 3টা কারণে পার্কিনসনিজমে কি হয়? কনস্টিপেশন হয়, এটা বাদ দিলাম। স্ট্রোক, কর্ড কম্প্রেশন, তাহলে এগুলো যদি হয়, এগুলো হলে কি হবে? ওই যে স্যাক্রাল সেগমেন্টের সাথে হায়ার সেন্টারের যে কন্ট্রোল, ওরা যোগাযোগ করতে একজন আরেকজনকে বাধা দিত, হ্যাঁ তুমি করো না, তুমি এখন কনস্টিপেশন, এই তুমি এখন পেরিস্টালসিস করো, আবার বলছে না তুমি এখন পেরিস্টালসিস করিও না, তাহলে এই যোগাযোগটা নষ্ট হয়ে গেছে। ফলে এখানে কি হবে? কনস্টিপেশন হবে। তবে এখানে আপনারা আরেকটা কথা যোগ করে রাখেন, বিষয়টা হচ্ছে একটু কমপ্লেক্স, কিন্তু এখানে সিম্পলিসিটির জন্য জাস্ট কনস্টিপেশন বলছে। এই যে দেখেন, যেমন স্ট্রোক, স্ট্রোকে কিন্তু কনস্টিপেশন হবে কথা নাই। স্ট্রোকে মেইনলি পেশেন্ট আমাদের কাছে যেটা কমপ্লেন করে, কি বলেন তো? লস অফ ডিফিকেশন কন্ট্রোল, আমি বলেছি। অর্থাৎ পেশেন্টের ওয়াশরুম আসলে সে বলতে পারে না, বিছানা নষ্ট করে ফেলে, এটা হচ্ছে মেইন ব্যাপার। ক্লিয়ার? ওকে। আর মাল্টিপল স্ক্লেরোসিসে এটা হচ্ছে বিভিন্ন হোয়াইট ম্যাটারে ইনফ্লামেশন হয়, অটোইমিউন একটা ডিজিজ, হায়ার সেন্টারগুলো নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, ফলে কনস্টিপেশন হয়। এখন আসেন পেরিফেরাল নার্ভ রিলেটেড ডিসঅর্ডার। এটা সহজ। একটা হার্টস্প্রাং ডিজিজের পেশেন্ট আপনার কাছে কখনো কি 20-25 বছর বয়সে আসবে? আসবে না। এই বাচ্চাটা হার্টস্প্রাং ডিজিজ যদিও আসে মাঝে মাঝে, লেট প্রেজেন্টেশন হয়, যেমন আমি ইন্টার্নশিপে সার্জারিতে একটা পেশেন্ট পেয়েছি হার্টস্প্রাং। কেমন? যাই হোক, তো এটা বেসিক্যালি হার্টস্প্রাংয়ে কি হয়? হার্টস্প্রাংয়ে বেসিক্যালি হলো যে এখানে আমাদের আমি একটু স্লাইডটা দেখাই।
আসলে কি করব, সময়ের খুব অভাব। এই কারণে সব স্লাইড যে দেখি দেখি পড়াতে গেলে আরো সময় নষ্ট হবে, এই কারণে ভয়ে দেখাচ্ছি না। আচ্ছা দেখেন, আপনার নোটটা আমি দিয়ে দিব, তখন আপনাদের জন্য আরো সহজ হবে, কথাগুলো মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই যে দেখেন, তাহলে এখানে হার্টস্প্রাঙে মেইন প্রবলেম যেটা, যে এখানে পেশেন্টের এই যে, এটা কমনলি পাওয়া যায় ডিসেন্ডিং কোলন রেকটাম এই জায়গাতে, এই জায়গাটা হঠাৎ করে এখানে বিভিন্ন কিছু ইনহিবিটরি নিউরন থাকে। দেখেন, ইনহিবিটরি নিউরন, এই নলেজটা একটু লাগবে আমার। অর্থাৎ এই যে ইনহিবিটরি নিউরন, এই ইনহিবিটরি নিউরন এগুলো কি রিলিজ করে? এগুলো নাইট্রিক অক্সাইড রিলিজ করে এবং সিসি আর জিপি এরকম একটা সাবস্টেন্স রিলিজ করে। এবং এই নাইট্রিক অক্সাইড এটা স্মুথ মাসেলকে কি করে, কেউ কি বলতে পারে নাইট্রিক অক্সাইড স্মুথ মাসেলকে কি করে? রিল্যাক্স করে নাকি কন্ট্রাকশন করে? নাইট্রিক অক্সাইড ফার্মাকোলজিতে রিল্যাক্স পড়ছেন। রিল্যাক্স ভেরি গুড, করে। রিল্যাক্স করে। তার ডাইলেশন মানে নাইট্রিক ডাইলেশন অক্সাইড, তাহলে এই নিউরনটা সহজ ভাষায় আমার জিআই পেরিস্টালসিস কমাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন দেখেন, এই যে নাইট্রিক অক্সাইড মানে যে ইনহিবিটরি নিউরনগুলো, তাহলে দেখেন এই ইনহিবিটরি নিউরনগুলো বেসিক্যালি যদি কারো গ্যাংলিয়নে, এখানে এখানে যদি এই নিউরনগুলোর মানে ডেফিসিয়েন্সি থাকে, তার মানে তার এই স্মুথ মাসেলটা একে একে কি আর রিল্যাক্স হতে দিবে? কথা বুঝছেন? মানে এখানে এই ইনহিবিটরি নিউরনটা নাই, এই ইনহিবিটরি নিউরনটা নাই, মানে জেনেটিক ডিফেক্টের কারণে। তাহলে জেনেটিক ডিফেক্টের কারণে যদি এখানে নিউরনটা না না থাকে, তাহলে যেই জায়গায় নিউরনগুলো নাই ওই জায়গায় স্মুথ মাসেলগুলো কি হবে? রিল্যাক্স হতে পারছে না, তাহলে তারা কন্টিনিউয়াসলি কি হয়ে থাকবে বলেন? কনস্ট্রিক্টেড হয়ে থাকবে। কনস্ট্রিক্টেড হয়ে থাকবে, আমি বুঝছি এটা আপনাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে। আমি একটু, এটা একটু আমি আঁকি, দেখেন। আমি এই 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 জায়গাটা একটা একটা পেজ নেই। মনে করেন এই যে এতটুকু একটা সেগমেন্ট আঁকলাম, এই পার্টিশন দিয়ে আলাদা করে দিলাম, হ্যাঁ পার্টিশন দিয়ে আলাদা করে দিলাম। এই জায়গায় ইনহিবিটরি নিউরন যেটা কিনা নাইট্রিক অক্সাইড রিলিজ করে, এখানে যে স্মুথ মাসেল এগুলোকে কি করতো? রিল্যাক্স করতো, হ্যাঁ। আর এদিক থেকে কে আছে? কোলিনার্জিক নিউরন, সে অ্যাসিটাইল কোলিন রিলিজ করে এই স্মুথ মাসেলগুলোকে কন্ট্রাকশন করে। ওকে, এখন এই জায়গায় এই নিউরনটা নাই, এটা অ্যাবসেন্ট, কিন্তু এই জায়গায় আছে। এই যে ইনহিবিটরি নিউরন হলুদ কালার, এটা এই জায়গায় আছে। ফলে এখানে একটা ব্যালেন্স হচ্ছে, কন্ট্রাকশন রিল্যাক্সেশন ব্যালেন্স হচ্ছে। কিন্তু এই সেগমেন্টটা এটা কি কন্ট্রাক্টেড থাকবে নাকি রিল্যাক্স থাকবে আমাকে বলেন? এই সেগমেন্টটা, এখানে কোনো ইনহিবিটরি নিউরন নাই, শুধু অ্যাসিটাইল কোলিন একাই কাজ করে যাচ্ছে। কন্ট্রাক্টেড ভেরি রিল্যাক্স গুড, রিল্যাক্স কন্ট্রাক্টেড থাকবে, কন্ট্রাক্টেড থাকবে, এক্সিলেন্ট। এই জিনিসটা আমার নিজেরই বুঝতে অনেক প্রবলেম হইতো। তাহলে দেখেন, এই যে এটা যদি কন্ট্রাক্টেড থাকে, তাহলে এই সেগমেন্টটা এখন কিরকম হবে? এরকম হবে। তাহলে দেখেন, ফিকাল ম্যাটেরিয়াল অর্থাৎ আমাদের যে ইন্টেস্টিনাল কন্টেন্ট, এরা এখানে এসে বেচারা সামনের দিকে যেতে পারবে? আরে পারবে না, ওরা এখানে আটকে থাকবে। কারণ সামনের এটা রিল্যাক্স হচ্ছে না, তো ইনহিবিটরি নিউরন নাই। ফলে এখানে কি হবে? যেই জায়গায় অ্যাবসেন্ট, যেই জায়গায় ডিফেক্ট, ওই জায়গার প্রক্সিমালি উপরের দিকে কোলনটা কি হয়ে যাবে? ডাইলেটেড হয়ে যাবে, বাস। এই কারণে মেনলি, তাহলে দেখেন এখানে বেচারার ইন্টেস্টাইনে কোনো এক্সটার্নাল অবস্ট্রাকশন নাই, কিন্তু সমস্যা হয়ে গেছে কি, ইন্টেস্টাইন নিজে খিঁচে আছে, বন্ধ হয়ে আছে। তাহলে এই কারণে প্রবলেমটা হচ্ছে। তাহলে এই যে দেখেন, তাহলে এখন আমাকে আপনারা বুদ্ধি করে একটু বলেন, এই জায়গার মধ্যে কোন জায়গায় এই ইনহিবিটরি নিউরনের অ্যাবসেন্ট, মানে আমার হার্টস্প্রাং ডিজিজের প্যাথোলজিটা কোথায়, এখানে নাকি এখানে? ন্যারো জায়গাটা, কনস্ট্রিক্টেড ন্যারো কনস্ট্রিক্টেড জায়গাটা, হয়ে এই যে আছে লিখে সেখানে। রেখেছি এই যে যে কনস্ট্রিক্টেড অ্যাগ্যাংলিওনিক কনস্ট্রিক্টেড পার্ট, হয়ে গেছে। অ্যাগ্যাংলিওনিক পার্টটা কি থাকবে? ন্যারো থাকবে। আর ভালো জায়গাটা ফিকাল ম্যাটেরিয়াল জমে ফুলে যাবে। তাহলে এখানে আলটিমেটলি দেখেন, অ্যাগ্যাংলিওনিক পার্টটা আমার জন্য একটা কি তৈরি করছে? বাধা, অবস্ট্রাকশন তৈরি করছে। তো এখান থেকে যদি ফিকাল ম্যাটেরিয়াল আসতে না পারে, তাহলে ওরা কি আর ডিফিকেশন হবে? হবে না। তাহলে এটা হার্টস ভাঙে। তাহলে এখানে আপনি যতই ওকে ল্যাকটুলোজ দেন, এটা জাস্ট একটা হাসি মানে ঘটনা হবে। একে কি করতে হবে? এই সেগমেন্টটা কেটে ফেলতে হবে, এটা সার্জনের কাছে রেফার করতে হবে। এই সেগমেন্টটা কেটে তারপরে রিসেকশন অ্যান্ড অ্যানাস্টোমোসিস বলি, এটাকে টেনে অ্যানাল ক্যানালের সাথে জোড়া লাগাইতে হবে। ওকে, সো এটা একটু বললাম, আমি জানি না আপনাদের এই প্রবলেম হয় কিনা। হার্টস্প্রাং আমাকে অনেক পার্সোনালি পেইন দিত, আমি এই ব্যাপারটা বুঝতাম না। এই যে কনস্ট্রিক্টেড ডাইলেটেড, যখন সিনিয়রকে জিজ্ঞেস করতাম উনি বলতো, আমি বুঝছি বলে হ্যাঁ করতাম, কিন্তু আসলে কিছুই বুঝতাম না। ওকে, যাই হোক, তাহলে হার্টস্প্রাং ডিজিজের ব্যাপারটা শেষ। নিউরোফাইব্রোম্যাটোসিস, এখানেও মেনলি আলটিমেটলি কি হয়? নার্ভ শীত টিউমার হয় বিভিন্ন, হয়ে নার্ভ ফাংশনগুলো হ্যাম্পার হয়, ওই একই কথা, একটাই এক্সপ্লেনেশন, অ্যান্টেরিক নার্ভাস সিস্টেম ডিফেক্ট হয়। হ্যাঁ, অ্যান্টেরিক নার্ভাস সিস্টেম ডিফেক্ট হয়ে প্রবলেমটা হচ্ছে। ওকে, তারপরে আসেন কডা ইকুইনা সিনড্রোম। দেখেন, এই কডা ইকুইনা সিনড্রোম যাতে আপনাদেরকে বুঝাইতে পারি, এই কারণে আমি প্রথমে সেই অ্যানাটমিটা পড়াইছি। দেখেন, আমি আপনাদেরকে বলছি যে আমাদের এই যে স্পাইনাল কর্ড, তাই না, স্পাইনাল কর্ডের কোনটা S2 to S4 স্পাইনাল সেগমেন্ট থেকে আমাদের কি বেরিয়েছিল? প্যারাসিম্পেথেটিক আউটফ্লো, যারা কিনা কি করতো? পেরিস্টালসিস করতো।
কডাইকুইনা সিনড্রোম মানে কি? কডাইকুইনা মানে হলো যে আমাদের স্পাইনাল কর্ড যেখানে শেষ হয়, অর্থাৎ L2 থেকে শুরু করে কক্সিক্স 1, এই স্পাইনাল নার্ভ রুটগুলো কি হয়, তারা ঘোড়ার লেজের মতো একসাথে নিচে নামে এইভাবে। অর্থাৎ মনে করেন এই জায়গাতে মানে আমার হাতের এখানে স্পাইনাল কর্ড শেষ, কিন্তু নার্ভগুলো তাহলে নিচে নামবে কিভাবে, এই যে এইভাবে ঝুলে থাকে। তাহলে দেখেন এই যে কডাইকুইন, আমি কি বলছি, তাহলে কডাইকুইনা বলতে এখানে কোন নার্ভ রুট? L2 থেকে C1 কক্সিক্স 1। তাহলে দেখেন L2 থেকে কক্সিক্স 1-এর মধ্যে কে আছে? S2 S4 নার্ভ রুট আছে কিনা? আছে। তার মানে এই ব্যাপারটা একটু বুঝতে হবে। দেখেন এই যে স্পাইনাল সেগমেন্টটা ইনট্যাক্ট, খুবই কেয়ারফুল একটু শুনেন। S2 থেকে S4 স্পাইনাল সেগমেন্ট ভালো, কিন্তু বেচার এখান থেকে যে নার্ভটা বের হলো, এই যে এইখান থেকে যে নার্ভগুলো বের হলো, এই নার্ভগুলোতে চাপ খাচ্ছে, এখানে ইনজুরি হলো। তাহলে দেখেন তার স্পাইনাল কর্ড ভালো, কিন্তু কর্ড আইকুইনাতে ইনজুর্ড কোনো কারণে। তাহলে কর্ড আইকুইনাতে ইনজুর্ড কখন হবে বলেন তো? এই যে সেদিন আমার কাছে, আমার আগ্রাবাদের চেম্বারে একজন পেশেন্ট আসছিল, তার কনস্টিপেশন। এখন আমি হিস্ট্রি নিতে গিয়ে দেখি যে উনি 6 মাস আগে অ্যাক্সিডেন্ট করে কোমরের হাড় ভেঙে গেছে। তাইলে তার এখানে বলেন তো এই কনস্টিপেশন আমি ল্যাকটোলিস দিয়ে লাভ হবে? তার আসলে কি নাকড়াইকুইনা সিনড্রোম, এবং এই কারণে পেশেন্টের কি হচ্ছে, পেরিস্টালসিস হতে পারছে না। তার পায়খানার চাপ ফিল করবে, কিন্তু মানে তার ডিফিকেশন হবে না। কেন? কারণ ডিফিকেশন যে করবে স্যাক্রাল আউটফ্লোতে আসতেছে না। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপারটা। তাইলে দেখেন আপনার অবশ্যই কনস্টিপেশন আসলে পেশেন্টের কোনো ট্রমা হিস্ট্রি আছে কিনা, লো ব্যাক পেন আছে কিনা জিজ্ঞেস করতে হবে, কি হবে না? হবে। কারণ লো ব্যাক পেন থাকা মানে তার হয়তো কোনো একটা লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপসড হয়ে নার্ভ রুটকে কম্প্রেশন করছে, এবং সেই ক্ষেত্রে এটা হয়। এটার একটা ক্লু দিয়ে দেই, যদি কর্ডাইকুইনাস সিনড্রোম হয় তাহলে পেশেন্টের কনস্টিপেশনের পাশাপাশি তার মিকচুরেশন ডিফিকাল্টিস হবে। পেশেন্ট আপনাকে বলবে যে স্যার আমার প্রস্রাব করতে কষ্ট হয়, প্রস্রাব আটকে যায়, হয় না, এরকম প্রবলেম বলবে। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে কর্ডাইকুইনাস সিনড্রোম বা কোনো ঝামেলা আছে কিনা এটা দেখার জন্য আপনি পেশেন্টকে কোন এক্সরেটা দিবেন, কোন এক্সরেটা দিবেন? এ- এভাবে লিখি আমরা: এক্সরে এলএসএস স্পাইন, লাম্বোসেক্রাল স্পাইন, বোথ ভিউ। ঠিক আছে, এটা দিয়ে আমরা মোটামুটি বুঝে যাই যে হার্ড স্ট্রাকচার। কিন্তু ফাইনাল ডায়াগনোসিসের জন্য কি লাগবে? এমআরআই লাগবে, তাই না? এমআরআই। ওকে। তারপরে আসেন অটোনমিক নিউরোপ্যাথি। এটা নিয়ে আর কত কথা বলবো বলেন, এতক্ষণ তো এটা নিয়েই বলছি। আচ্ছা, সিউডো অবস্ট্রাকশন এটা আলাদা করে দেওয়ার মানে নাই। মানে দেখেন আমি প্রথমে লেকচারের শুরু যেটা করেছি, যে ইন্টেস্টাইনাল লুমেনে কোনো অবস্ট্রাকশন নাই, কোনো টিউমার নাই, কোনো স্ট্রিকচার নাই, কোনো হার্টস্ট্রাংয়ের অ্যাগ্যাংলিওনিক সেগমেন্ট নাই, কিন্তু পেরিস্টালসিস কমে গেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? সিউডো অবস্ট্রাকশন। সিউডো অবস্ট্রাকশন। এই সিউডো অবস্ট্রাকশন কমনলি আমাদের কাছে তাহলে কি কি নিয়ে আসতে পারে বলেন তো? আচ্ছা, আমি আপনাদেরকে একটা বলি। মনে করেন একজন পেশেন্টের হাইপোক্যালিমিয়া হলো, অর্থাৎ পেশেন্টের দেখেন খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা কমনলি ফেস করবেন। পেশেন্ট আমার কাছে আসছে ডায়রিয়া নিয়ে, তীব্র ডায়রিয়া তার। আচ্ছা, এখন আমি তাকে আজকে পেশেন্ট রিসিভ করলাম, ডায়রিয়া ট্রিটমেন্ট দিলাম। ওমা, 2 দিন পরে গিয়ে পেশেন্ট, বাবা আপনার কি সমস্যা? আমরা দেখি না ফলো আপ দিতে নিউ কমপ্লেন্স? হ্যাঁ, ফলো আপ ইন্টার্নশিপের সময় দেখবেন নিউ কমপ্লেন্স, আজকের দিনে পেশেন্টের নিউ কোনো কমপ্লেন্স ডেভেলপ করলো কিনা। এখন বলে স্যার কি বলবো দুঃখের কথা, এতদিন কষ্ট পাইছি ডায়রিয়া নিয়ে, এখন তো আমার ওয়াশরুমই হচ্ছে না, পেট ফুলে ফেঁপে যাচ্ছে। আপনি বললেন দের কি রে দেখি, সত্যিই তো পেট পুরো ফুলে ফেঁপে আছে। আপনি পেশেন্টকে কি করলেন? পারকাশন করলেন। দেখেন যে একদম টিম্প্যানিক তার সাউন্ড। আপনি বাউল সাউন্ড অস্কালটেট করলেন, যে ভাই মুসলা ভাই তো বলছিল ক্লাসে যে পেরিস্টালসিস কমে গেছে, এটা বুঝবো কিভাবে? বাউল সাউন্ড দেখবো। বাউল সাউন্ড দেখলেন কি রে? স্লাগিশ। বাউল সাউন্ড একদম একদম কম। তার মানে পেশেন্টের এখন কি হয়ে গেছে? পেরিস্টালসিস কমে গেছে। 3 দিন আগে ডায়রিয়া হয়েছিল, সিরাম এই আর্জেন্ট সিরাম ইলেক্ট্রোলাইট করতে দিলেন, পটাশিয়াম লেভেল আসলো 2। তাহলে হাইপোক্যালেমিয়ার কারণে পেশেন্টের এখন কি ডেভেলপ করলো? কনস্টিপেশন ডেভেলপ করলো। তাহলে এই যে কনস্টিপেশন ডেভেলপ করলো হাইপোক্যালেমিয়ার কারণে, এটা কি মেকানিক্যাল অবস্ট্রাকশন নাকি সিউডো অবস্ট্রাকশন? সিউডো অবস্ট্রাকশন। শেষ। ঠিক একইভাবে আসেন সিস্টেমিক স্ক্লেরোসিস। এখানেও আমাদের অ্যান্টেরি নার্ভাস সিস্টেমগুলো কি হয়, মানে অটো ইমিউন মেডিয়েটেড ইনফ্লামেশন ইন্ডিউস ড্যামেজ হয়ে যায় সিস্টেমিক স্ক্লেরোসিসে, তাই না? অ্যামাইলোডোসিস। অ্যামালয়েড দেখেন একটু আগে বলেছি পোরফাইরিন প্রোটিন, বলছি না পোরফাইরিন? পোরফাইরিন যেরকম নিউরোটক্সিক, এই অ্যামালয়েড প্রোটিনগুলো নিউরোটক্সিক। তাহলে যদি আমাদের জিআইটি স্মুথ মাসেলের মধ্যে অ্যামালয়েড ডিপোজিট হয়, তাই না, অ্যামাইলোডোসিস আমরা বলি, এই ডিজিজটার নাম ডেভিডসনে পড়বেন। ফলে আলটিমেটলি কি হবে? এখানেও আমাদের অ্যান্টেরিক নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে যাবে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভগুলো ড্যামেজ হয়ে যাবে, মাইন্টারিক প্লেক্সাস ড্যামেজ হয়ে যাবে। তাহলে সিস্টেমিক স্ক্লেরোসিস, তারপরে অ্যামাইলোডোসিস, হ্যাঁ, এগুলোতে সব কিছু একই রকম। তারপর ডার্মাটোমায়োসাইটিস, মায়োটনিক ডিস্ট্রফি, এগুলো সবগুলোতে প্রবলেম হচ্ছে ওই যে এন্টেরিক নার্ভাস সিস্টেম, যে মাইন্টারিক প্লেক্সাস,
হ্যাঁ, আমাদের স্মুথ মাসেলে, জিআই স্মুথ মাসেলে ওই মাইন্টারিক প্লেক্সাস ড্যামেজ হয়ে যাচ্ছে, অথবা মাসেল ইনজুরি হচ্ছে, যেমন ডার্মাটোমায়োসাইটিস। আলটিমেটলি এখানে কি হচ্ছে, পেরিস্টালসিস হচ্ছে না, কনস্টিপেশন হচ্ছে। তাহলে এই পেশেন্টগুলো যখন আপনার কাছে আসবে, আপনি কিভাবে বুঝবেন? সহজ। কারণ এই পেশেন্টের কনস্টিপেশন একটা সিমটম থাকবে মাত্র, তার আদার্স আরও অনেকগুলো প্রবলেম থাকবে। সিস্টেমিক স্ক্লেরোসিসের হিউজ কমপ্লেন্স, তাই না? ডার্মাটোমায়োসাইটিস পেশেন্টের হিউজ কমপ্লেন্স। তো ওগুলো দেখে, মানে আদার্স সিস্টেম, আদার্স সিমটমগুলোকে আপনার দেখে ডিসিশন নিতে হবে। তাহলে দেখেন, কোনো পেশেন্ট আপনার কাছে কনস্টিপেশন নিয়ে আসলে প্রথমে আপনার উচিত হচ্ছে অ্যালার্মিং ফিচার দেখা, তারপরে সেকেন্ডারি কোনো ফিচার্স আছে কিনা, এই যে এতক্ষণ যা যা বললাম এগুলো একটু দেখা। স্পেশালি সেকেন্ডারি ফিচার্সগুলো কাদের জন্য বেশি ইম্পর্টেন্ট? অ্যাডাল্ট পার্সনদের জন্য, ওল্ডার পার্সনদের জন্য। আর হাইপোথাইরয়েডিজম আমাদের দেশে খুব কমন, মহিলা পেশেন্টদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম থাকে, তাই না? আচ্ছা, তারপরে আসেন কিছু এখানে গাইনিকোলজিক্যাল কজ থাকতে পারে, যেমন স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে হয়। হ্যাঁ, যেমন ডিউরিং চাইল্ড বার্থ, অথবা যদি প্রলং লেবার হয়, তাই না? গাইনির মানুষরা একটু আপনারা আমার থেকে ভালো বুঝবেন, তখন একটা ডিজিজ হয়, মানে একটা প্রবলেম হয়, সেটাকে আমরা কি বলি, রেক্টোসিল। অর্থাৎ রেকটামটা আমাদের এই যে সার্ভিক্স বা যে ভেজানের দিকে প্রোল্যাপসড হয়ে যাবে, এই যে ইনভ্যাজানেশন হয়ে গেছে। ফলে দেখেন এখানে একটা, এই যে এটা এটা হচ্ছে আমাদের যে রেকটাম অ্যানাল ক্যানেল, ফলে আলটিমেটলি এখানে একটা অবস্ট্রাকশন তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা আপনারা যখন পিভি এক্সামিন করবেন বা ডিজিটাল ডিআরই করবেন তখন বোঝা যাবে। তারপরে দেখেন, এই পেশেন্টের আপনি যখন অ্যানাল ক্যানেল এক্সামিন করতে গেলেন, পেশেন্ট কনস্টিপেশন আপনার একদম অবভিয়াস দেখা যাচ্ছে তার কি, রেকটাল প্রোল্যাপসড। তাহলে এই রেকটাল প্রোল্যাপস দেখলে এটা কি আর আপনার কাজে পড়বে এই কনস্টিপেশন? না, এটা আপনি সার্জারিতে রেফার করবেন। হ্যাঁ, তারপরে এই যে রেক্টোসিল, সার্জারিতে রেফার করবেন। ওকে, সো দেখেন, এটা কি আপনারা জানতেন যে একজন মেডিসিন স্পেশালিস্ট বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের যে ডিআরই করতে হয়? এটা কিন্তু আপ টু ডেটে বলছে যে একজন মেডিসিন স্পেশালিস্ট এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের উচিত কনস্টিপেশন কমপ্লেন করলে অবশ্যই তার যাতে পার রেক্টাল এক্সামিনটা করে, পেশেন্টের কনসেন্ট নিয়ে, পেশেন্ট যদি অ্যালাউ করে। আচ্ছা, সো এটা মাথায় রাখবেন। এখন আসেন যে বিশেষ করে, আমি জানি না আপনারা ফেস করছেন কিনা, আমি যখন ফোর্থ ইয়ারে যেতাম, এই শীতকালে প্রবলেমটা বেশি হইতো। হ্যাঁ, পুরা রুগীটা এক্সামিন করে একদম স্যারকে বললাম, স্যার হ্যাঁ আমার এক্সামিনেশন শেষ। স্যার আস্তে করে মাফলারটা সরাই, দেখলাম রে হাই রে, তার তো থাইরয়েড এনলার্জমেন্ট। মাথায় বাজ পড়লো। পুরো এক্সামিন করলাম কিন্তু আমি ফেল কেন? ওই যে সে এমনভাবে শীতকাল মাফলার টাফলার পেঁচায় আসছে, থাইরয়েডটা দেখতে ভুলে গেছি। সো এক্সপোজার, প্রপার স্ক্রিনিং, অবশ্যই একজন অ্যাটেন্ডেন্ট উইথ প্রপার এক্সপোজার, এটা ছাড়া আপনি অনেক ফাইন্ডিং মিস করবেন, তাই না? ক্লিনিক্যাল এক্সামিনেশনের প্রথম কাজ কি? এক্সপোজার একটা ইম্পর্টেন্ট কাজ। ওকে, আমরা বলেছি 11টা 20-এ শেষ করব, আমাকে আর 5 মিনিট সময় দিবেন, আমি কিন্তু সব বলে ফেলেছি অলরেডি। এবার আসেন, আমি জাস্ট আপনাদেরকে একটু আপ টু ডেট থেকে এটা একটু দেখাই দিই, তাই না? তাহলে একদম সহজ। দেখেন অলরেডি এখানে ম্যাক্সিমাম কথা আমি বলে ফেলেছি। তাহলে কনস্টিপেশন পেশেন্ট আমার কাছে নিয়ে আসলে এই সিমটমগুলো আমি চেক করব। এরপর আমি কি দেখব, পেশেন্টের অ্যালার্মিং ফিচার আছে কিনা, সবগুলো বলে ফেলেছি। অ্যালার্মিং ফিচার থাকলে আমি পেশেন্টকে কি করতে দিব? কোলোনোস্কোপি। এই যে দেখেন অ্যালার্মিং ফিচার আছে, ইয়েস, তাহলে কোলোনোস্কোপি করবেন। আর কোনো কথা নাই, বুঝাই শুনে জোর করে কোলোনোস্কোপি করে ফেলতে হবে। ওকে, কোলোনোস্কোপি করার পরে আমি দেখলাম যে হ্যাঁ, পেশেন্টের তার একটা রেকটাল গ্রোথ আছে, অথবা তার একটা কোলোনিক পলিপ আছে। তাহলে ওটা এখন ওটা ট্রিটমেন্ট করতে হবে, ওটার জন্য আমি তাকে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে রেফার করব। আমি তো কোলোনোস্কোপি, হ্যাঁ এখানে একটা কথা আছে যে আপনি এখন আপনার প্রশ্ন যে ভাই আমি আমার চেম্বারে কি কোলোনোস্কোপি দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন। আপ টু ডেট বলছে আপনি দিতে পারবেন। এবং আপ টু ডেট কেন, আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই এটা কি এক সাইট আপনি এতবার বলছেন। আপ টু ডেট এমন একটা সাইট যেটা বিএসএমএমইউর প্রফেসর থেকে শুরু করে পুরো বাংলাদেশের প্রত্যেকটা প্রফেসর যদি বলেন আপ টু ডেটে আছে, ওনারা ডিনাই করবে না। কারণ বইয়ে অনেক কিছু আপডেট হতে সময় লাগে, আপ টু ডেটে দ্রুত আপডেট হয়। ওকে, তাহলে দেখেন, যদি কোলোনোস্কোপি আপনি দিতে পারবেন, কোলোনোস্কোপিতে প্রবলেম পেয়েছেন, তাহলে আপনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে রেফার করবেন। এখন এটা উনি ডিল করলে ডিল করবে, নাহলে সার্জন ডিল করবে, এটা ওনার কাজ, এটা আপনার কাজ না। ওকে, সো কোলোনোস্কোপিতে প্রবলেম পেলে আমরা এই যে রেফার ফর স্পেশালাইজড ট্রিটমেন্ট, ফাইন। কোলোনোস্কোপি করে দেখলাম যে কোলোনোস্কোপি ভালো। এখন রুগীকে কোলোনোস্কোপি ভালো এটা বললে কিন্তু রুগী আপনাকে মাইর দিতে পারে, যে বেটা এত কষ্ট দিছিস, এখন রিপোর্ট নেগেটিভ, তাই না? এরকম একটা মুসিবত আপনারা ফেস করবেন। রিপোর্ট ভালো হইলেও মুসিবত, খারাপ হইলেও মুসিবত। ওকে, তাহলে কোলোনোস্কোপিতে কোনো প্রবলেম নাই। তখন আমরা কি করব? এই যে দেখেন, যে বাবা আপনার তো কোলোনোস্কোপিতে কোনো প্রবলেম নাই, কিন্তু কনস্টিপেশন, তাহলে এটা কি মেকানিক্যাল অবস্ট্রাকশন না সিউড অবস্ট্রাকশন? সিউড অবস্ট্রাকশন। তাহলে সিউড অবস্ট্রাকশন হলে কি খুঁজতে হবে? এতক্ষণ যে কজগুলো পড়াইছি, ড্রাগ কজ, সেকেন্ডারি কজ, তাই না? তারপরে পেশেন্টের যে লাইফস্টাইল, সে ঠিকঠাক মতো রেগুলার এক্সারসাইজ করে কিনা, শাকসবজি খায় কিনা, এগুলো সার্চ করতে হবে। মানে আপনার টেনশন কমে গেছে, তাহলে এই যে দেখেন অ্যাসেস ফর সেকেন্ডারি কজেস। ওকে, সো এই সেকেন্ডারি কজেসগুলো অ্যাক্সেস করার জন্য কি টেস্ট দিবেন আমি পাশে লিখে দিয়েছি, এবং এগুলো সব আমি একটু আগে আপনাদের বলেছি, ভেঙে ভেঙে বলেছি, এখন আর সময় নষ্ট করবো না। ওকে, এখন আমি সেকেন্ডারি কজ পেয়ে গেছি। আরে বাবা, আমি তো আপনাকে কষ্ট দিয়ে ফেলছি কোলোনোস্কোপি করে, কিন্তু এখন তো আপনারা দেখতে পাচ্ছে হাইপোথাইরয়েডিজম।
এই যে সেকেন্ডারি কজ আইডেন্টিফাইড। হাইপোথাইরয়েডিজম হচ্ছে, এখন আপনি পেশেন্টকে কি দিলেন যে বাবা আপনি প্রতিদিন ট্যাবলেট থাইরক্স 50 মাইক্রোগ্রাম সকালে খালি পেটে খাবার মিনিমাম নাস্তা করার 1 ঘন্টা আগে খাবেন। 2 মাস পর আমার সাথে দেখা করবেন, রুগী আপনার কাছে আসছে মিষ্টি নিয়ে, ওই মিষ্টির ছবি আপনি আবার ফেসবুকে দিলেন যে রুগী দেখা করতে আসলো। আচ্ছা যাই হোক, মানে পেশেন্টকে ল্যাকটুলেস দিচ্ছেন, অনেক কিছু দিচ্ছেন, কনস্টিপেশন যাচ্ছে না, লিভোথাইরক্সিন রিপ্লেসমেন্ট দিচ্ছেন, কনস্টিপেশন রিলিভ হয়ে গেছে। অথবা পেশেন্টের ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস হয়ে অটোনমিক নিউরোপ্যাথি হয়ে গেছে, তাহলে আন্ডারলাইন কজ যদি পেয়ে যান সেটার ট্রিটমেন্ট করতে হবে, তাহলে আপনার কনস্টিপেশনের ট্রিটমেন্ট হবে। ওকে ফাইন। এখন আপনি বিপদে পড়তে যাচ্ছেন একটু পরেই, যে কোলোনোস্কোপি করলাম, কোলোনোস্কোপি নেগেটিভ, কোনো প্রবলেম নাই, সেকেন্ডারি কজের জন্য এতগুলো টাকা খরচ করে রুগীকে টেস্ট করালাম, সেগুলোও নেগেটিভ, তা প্রবলেমটা কি? প্রবলেমটা কি? তাইলে এখন আমি দেখব প্রবলেম, যে বাবা আপনার এই পেটে ব্যথাটা আজকে কয় বছর ধরে, মানে সরি, কনস্টিপেশন আজকে কয় বছর ধরে? স্যার বলিয়েন না দুঃখের কথা, যদি অনেক রোগী বলে যে যুদ্ধের সময় থেকে। হ্যাঁ, আচ্ছা, তো বললো যে স্যার এটা তো আমার দীর্ঘদিনের, আজকে প্রায় 5-6 বছর। আচ্ছা আর কি অসুবিধা আপনার বলেন তো, ভালো করে খেয়াল করেন। স্যার আমার পেট ফুলে যায়, ফেঁপে যায়, মানে অতিরিক্ত গ্যাস পেটে একদম ফুলে ফেঁপে থাকে, আর পেটে ব্যথা হয় মাঝে মাঝে, আর পেটে ব্যথা হয় মাঝে মাঝে, পেট মোচড়ায়। আচ্ছা, কোনো খাবার খেলে কি অসুবিধা হয়? হ্যাঁ স্যার, বেশি, মানে এই যে শাক সবজি জাতীয়, মানে শাক এগুলো আমি খেতে পারি না, তারপরে চালের আটা এই জাতীয় কিছু খাবার খেলে পেট ফুলে ফেঁপে অবস্থা বেশি খারাপ হয়ে যায়। আর এটা আমি যখন বেশি সাইকোলজিক্যাল স্ট্রেসে থাকি, মানসিক চাপে থাকি, ঘুম কম হয়, তখন প্রবলেম হয়। হাই রে, তখন আপনার ডায়াগনোসিস হলো, দেখেন, ইজ কনস্টিপেশন অ্যাসোসিয়েটেড উইথ রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড ব্লটিং? আপ টু ডেটে বলছে ইয়েস, পেশেন্টের এগুলো আছে। তাহলে আপনি আস্তে করে ডায়াগনোসিস লিখে দিবেন, ইয়োর কনস্টিপেশন ইজ ডিউ টু ইরিটেবল বাউল সিন্ড্রোম, কনস্টিপেশন প্রিডমিনেন্ট, আইবিএসসি। এবার আসেন ওই যে প্রুক্যালোপ্রাইড, মেডিসিন প্রুক্যালোপ্রাইড দিবেন। ওকে, আর যদি দেখেন না, কি রে বাবা তার আইবিএসসিও না, তাহলে তার এই কনস্টিপেশনকে কি লিখবেন ডায়াগনোসিসে? ক্রনিক ইডিওপ্যাথিক কনস্টিপেশন। ক্রনিক ইডিওপ্যাথিক কনস্টিপেশন। এটার জন্য বায়োফিডব্যাক থেরাপি আছে, সাইকোলজিক্যাল কিছু থেরাপি আছে, হ্যাঁ, তারপরে লাইফস্টাইল মডিফিকেশন আছে। ওকে, তাহলে আশা করি এখন আপনারা বুঝে গেছেন যে কিভাবে আমাদের এটা করতে হবে, কেমন? আচ্ছা ফাইন। তারপরে আসেন আমরা একদম শেষের দিকে, আরেকটা স্লাইড আছে শুধু, আরেকটা স্লাইড আছে শুধু, দেখেন এই যে এখানে কিছু খাবার লিখে দিয়েছি, যে পেশেন্টদেরকে কিছু ডায়েট আপনি সাজেস্ট করতে পারেন, এই যে এই খাবারগুলো, হ্যাঁ, যে লাল আটা, গমের আটা, হ্যাঁ, বাদাম, এই জাতীয় ফ্রেশ ভেজিটেবলস, শাকসবজি বেশি খাবে, যদি আইবিএস না হয় শাকসবজি বেশি খাবে। কেমন? আইবিএস হলে শাক নিষেধ, ঠিক আছে, দুধ নিষেধ, এগুলো নিষেধ। ওকে, তারপরে আসেন এই যে, এই যে দেখেন, তাহলে পেশেন্টকে আমরা কি করব? পেশেন্টকে আমরা বলবো যে বাবা আপনি অ্যাডিকুয়েট ফাইবার কন্টেনিং খাবার খাবেন, ফাইবার কন্টেনিং, তাহলে একটু আগে খাবারের চারটা দেখালাম। আপনি অ্যাডিকুয়েট পানি খাবেন, বেশি করে পানি খাবেন। ট্রিটমেন্ট বলছি আপনাদেরকে, এখন ট্রিটমেন্ট দেখেন, এতক্ষণ ডায়াগনস্টিক অ্যাপ্রোচ শেষ, এখন ট্রিটমেন্ট ফাইনাল, মনোযোগ দিয়ে শুনেন, বদদোয়া দিয়েন না। ওকে, তারপর আসেন যে অ্যাডিকুয়েট হাইড্রেশন, পানি কিভাবে খাবে? এই যে সহজ হিসাব, আমরা অনেকে ভুল করি, আপনারা করেন কিনা আমি জানি না, চেম্বারের শুরুতে আমি নিজে এটাতে ল্যাক অফ কনফিডেন্স, কাকে কতটুকু পানি খেতে বলবো। সহজ হিসাব, অ্যাডাল্ট পার্সনদের জন্য 35 ml পার কেজি পার ডে, তাহলে এটা হিসাব করেন, কারোর জন্য 2.5 লিটার, কারোর জন্য 2 লিটার। যদি পেশেন্ট ডে লেবারার হয়, অতিরিক্ত ঘামায়, তাহলে তাকে পানির রিকোয়ারমেন্টটা আর একটু বাড়িয়ে দিবেন। তাহলে সহজ হিসাব অ্যারাউন্ড মোটামুটি 2 লিটার করে পানি আসে, 1.5 থেকে 2 লিটার। ওকে, তারপর আপনি অবশ্যই বাবা হাঁটবেন। এই যে ডেইলি যদি হাঁটে, গাইডলাইন বলছে 140 মিনিট অথবা 150 মিনিট বলে অনেক জায়গায়, সপ্তাহে অ্যারোবিক এক্সারসাইজ করলে তার এটা খুব ভালো কনস্টিপেশন প্রিভেন্ট করবে। তবে মনে রাখবেন, আবারও বলছি, এই 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 সাজেশনগুলো কাদের জন্য উপকারে আসবে? যাদের মেকানিক্যাল অবস্ট্রাকশন নাই, যাদের ড্রাগ কজ নাই, ভালো করে শুনেন, যাদের মেকানিক্যাল অবস্ট্রাকশন নাই, ড্রাগ কজ নাই, যাদের সেকেন্ডারি কোনো ডিজিজ নাই, যেমন ওই যে বলছি হাইপোথাইরয়েডিজম এটসেট্রা, যা যা বললাম, তাদের ক্ষেত্রে, যেমন অর্থাৎ আপনার ডায়াগনোসিস হচ্ছে ক্রনিক ইডিওপ্যাথিক কনস্টিপেশন, তাদের ক্ষেত্রে এই পরামর্শগুলো দিলে ঠিক হয়ে যাবে। এবং চেম্বারে আমরা জটিল চিন্তা করার আগে প্রথমে এই পরামর্শগুলো দিই। কারণ আমি যদি ধরে, পেশেন্ট প্রথমে আমার কাছে আসছে, নতুন নতুন চেম্বার খুললাম, রুগী একটা আসছে, দিয়ে দিলাম কোলোনোস্কোপি, ওই রুগী গিয়ে পুরা আমার বাসাটা সবাইকে বলবো বাজি ওর কাছে যাইস না, গেলে কোলোনোস্কোপি দেয় ব্যবসা করে, শেষ, চেম্বার জমানো এখানে শেষ। মানে আমি প্র্যাকটিক্যাল কথা বললাম আর কি। সো পেশেন্ট প্রথমে আসলে আপনি পেশেন্টকে এই সাজেশনগুলো দিবেন, যে বাবা আমি কিছু মেডিসিন দিচ্ছি, এগুলো এগুলো করেন, আপনার 2 সপ্তাহ পরে আমার সাথে দেখা করবেন, উন্নতি না হলে তখন আপনি আবার এক্সটেন্সিভ চিন্তা করবেন। প্র্যাকটিক্যালি আমরা এইভাবে অ্যাপ্রোচ করি। ওকে ফাইন, এখন আসেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা সিম্পল আপনার প্রসেস শিখে দিলে পেশেন্টের কনস্টিপেশন রিলিভ হয়ে যাবে। ডিফিকেশন পোস্চার। ডিফিকেশন পোস্চার কি? এই যে আমি এখানে লিখে দিয়েছি, ছবিটা ড্র করে দিয়েছি, দেখেন পেশেন্টের বসার নিয়ম কি।
বসার নিয়ম হচ্ছে যে একটু ঝুঁকে বসতে হবে, দেখেন ঝুঁকে। এভাবে সোজা বসলে পিউবের রেকটালিস মানে রেকটামটাকে বন্ধ করে রাখে। হ্যাঁ, যদি একটু সামনের দিকে ঝুঁকে বসে এবং এই যে এখানে অ্যাঙ্গেল এটা 35 ডিগ্রি হতে হবে, এখানে বলছি আর কি যেটা, এই যে 35 ডিগ্রি, তাহলে একটু ঝুঁকে বসলে কি হবে, পিউবের রেকটালিস দেখেন এই যে, যদি সোজা হয়ে বসে পিউবের রেকটালিস কন্ট্রাকশন করে রাখছে, ফলে এখানে একটা অবস্ট্রাকশন ডেভেলপ করতেছে। কিন্তু সে যদি এরকম বসে স্কোয়াটিং পজিশন, তাহলে খুব সুন্দর করে ডিফিকেশনটা হবে। তাহলে তাকে এই যে ডিফিকেশন পোস্চারটা শিখাইতে হবে। ওকে, তারপর আমরা কি করব, সিরাপ। যে ভাই এতক্ষণ বহুত গল্প করছেন, এবার একটু মেডিসিনের নাম বলেন। ওকে ফাইন, মেডিসিনের নামই বলছি। প্রথমে আমরা যে মেডিসিনটা দিব সেটা হচ্ছে অসমোটিক ল্যাক্সেটিভ, যেটা কিনা অসমোটিক্সের মাধ্যমে, অসমোটিক ইফেক্টের মাধ্যমে স্টুলে ওয়াটারের কন্টেন্ট বাড়াবে, তাই না? নর্মালি আমাদের স্টুলের সাথে কতটুকু ওয়াটার যায় কে বলতে পারেন, নাকি ঘুমাই গেছেন সবাই? নর্মালি আমাদের স্টুলের সাথে কতটুকু ওয়াটার যায়? 200 ml, 200 ml। সো যদি কারো ওয়াটার পরিমাণ কমে যায় তখন প্রবলেমটা হয়। তাহলে অসমোটিক ল্যাক্সেটিভ কি কি আছে? অ্যাকোয়ালাক্স, আপ টু ডেটে অ্যাকোয়ালাক্সকে প্রেফার করা হয়েছে। আমার কোনো ব্র্যান্ডের সাথে কোনো লেয়াজু হয় নাই, জাস্ট কমনলি আমি যেগুলো প্রেসক্রাইব করি এগুলো লিখে দিলাম। হ্যাঁ, আমি আবার কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না। তাহলে অ্যাকোয়ালাক্স এটা হচ্ছে এই কাপটার মধ্যে 17 গ্রাম অথবা 8.5 গ্রাম, আধা কাপ নিলে, তাহলে রুগীকে বলবেন 1 কাপ পাউডার 1 গ্লাস পানিতে গুলিয়ে প্রতিদিন রাতে শোয়ার সময় খাবেন, বাস। অথবা এটা যদি না দেন, আপনি এটা দিতে পারেন অ্যাভোলাক। হ্যাঁ, অ্যাভোলাক সিরাপটা প্রতিদিন রাতে শোয়ার আগে 5 থেকে 6 চামচ খেয়ে ফেলবে একবার, একসাথে 5 থেকে 6 চামচ। ওকে, আচ্ছা। অথবা ম্যাগ মিল্ক, এটা হচ্ছে সবচেয়ে কম দাম, রুগী গরিব হলে আমি এটা দিই, কারণ অ্যাভোলাক সিরাপগুলোর অনেক দাম। 5 থেকে 6 চামচ খেলে বেচারা সিরাপটা 5 দিনের বেশি খাইতে পারে না, তখন আমি এটা দিই, ম্যাগমিল দিই। কিন্তু দেখেন এই ম্যাগমিলের সুবিধা কি, এটা সস্তা এবং এটা দিবেন কয় চামচ? 4 চামচ, রাতে শোয়ার সময় খাবেন 1 গ্লাস বা আধা গ্লাস পানিতে মিশিয়ে, বাস। তাহলে এগুলো হচ্ছে অসমোটিক ল্যাক্সেটিভ, এই তিনটে একসাথে দিবেন না, বা দেখেন সাবধান, তাহলে শেষ, ডায়রিয়া নিয়ে ওয়ার্ডে ভর্তি হবে। আপনি যে কোনো একটা দিবেন। ওকে, এখন আসেন, অসমোটিক ল্যাক্সেটিভ দিলেন কিন্তু পেশেন্টের উন্নতি হচ্ছে না, কি হচ্ছে না? উন্নতি হচ্ছে না, যে স্যার বহুত খাইলাম কিন্তু কোনো কাজ হচ্ছে না, এই যে পারসিস্ট সিমটম, সিমটম পারসিস্ট করতেছে। তাহলে কি দিবেন এখন? স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ। তাহলে স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ কোনটা দিবেন? এই যে স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ আমরা ল্যাক্সোকন, এটা হচ্ছে সোডিয়াম পিকোসালফেট, এটা জিআই পেরিস্টালসিস বাড়িয়ে দেয়, তাই না? জিআই পেরিস্টালসিস বাড়িয়ে দেয়, কিভাবে বাড়ায় সুন্দর করে লিখে দিয়েছি, এবং এই মেকানিজমটা আমি অলরেডি পড়িয়ে ফেলেছি, আপনাদের পড়লেই বুঝতে পারবেন। ওকে, তাহলে পিকোসালফেটটা দিব আমরা, এটা শুধু রাতে একটা খাবে, রাতে শোয়ার সময় ট্যাবলেট ল্যাক্সোকন 001। হ্যাঁ, এটা খাবে 2 সপ্তাহ 3 সপ্তাহ আমরা দিব। ওকে, ইন দ্য মিন টাইম পেশেন্টের ওই লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ চার্টের শুরুর দিকে যেগুলো বলেছি এগুলো পেশেন্টকে প্র্যাকটিস করাইতে হবে, কারণ সে তো ল্যাক্সোকান আর আজীবন খাবে না, তাই না? ওকে, এখন রুগী আসলো যে স্যার ল্যাক্সোকোনও খাইছি কাজ হচ্ছে না, তা আমি কি করব এখন? তাহলে আপনি আবার একটু ভালো করে দেখেন তার সেকেন্ডারি কজ আছে কিনা, আপনার কোনো কিছু মিস হচ্ছে কিনা। মানে এই যে রিঅ্যাসেস করবেন, রিঅ্যাসেস ফর অ্যালার্ম ফিচার, রিঅ্যাসেস ফর সেকেন্ডারি কজ। এখন এই অবস্থায় আপনি চাইলে পেশেন্টকে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে রেফার করতে পারেন, এখানে বলছে। অথবা আপনি আরো কনফিডেন্ট না, দেখি সমস্যা কোথায় আমি দেখব। ওকে, তাইলে আপনি বলছে যদি তার অ্যালার্ম ফিচার না থাকে এবং সেকেন্ডারি কজ আপনি পাচ্ছেন না, আপনি ভালো করে হিস্ট্রি নিয়েছেন, এক্সামিন করেছেন, সমস্যা না, আপনাকে আমি আরেকটা স্টেপ অ্যালাউ করতে পারি। সেটা হলো যে পেশেন্ট যে ল্যাক্সেটিভ পাচ্ছে এটা অ্যাডুকুয়েট ডোজে পাচ্ছে কিনা, সেটা ডোজটা একটু বাড়িয়ে দেন। এই যে অসমোটিক অ্যান্ড স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ অ্যাডুকুয়েটলি ডোজড, কথা বুঝাইতে পারছি? দেখেন, তাহলে প্রথমে আপনি অসমোটিক ল্যাক্সেটিভ দিলেন, তারপরে 2 নম্বরে আপনি কি করলেন? অসমোটিক ল্যাক্সেটিভের সাথে স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ অ্যাড করে দিলেন, মানে পেশেন্ট 2 ধরনের ল্যাক্সেটিভ একসাথে পাচ্ছে। এখন আপনি দেখবেন যে অসমোটিক এবং স্টিমুলেন্ট ল্যাক্সেটিভের ডোজটা বাড়াই দিবেন। এরপরও যদি না কমে, এরপরও যদি না কমে, আপনি পেশেন্টকে কি করতে পারেন? সিক্রেট কক্স দিতে পারেন, লিনাক্লোটাইড। ঠিক আছে, লিনাক্লোটাইড ওষুধটা আমরা লিনজেলা নামে পাই, মানে এটা মানে কমনলি পাওয়া যায়। সেটা হলো ক্যাপসুল লিনজেলা, এটা সকালে, দেখেন এতক্ষণ যা বলছে সব রাতে, কিন্তু লিনজেলা এটা কখন খেতে হবে? সকালে। কিন্তু ভাই একটা ক্যাপসুলের দাম 40 টাকা, রুগী বলবে ভাজি কনস্টিপেশন আমার জন্য ভালো, মানে গরিব রুগীদের জন্য, ওদের জন্য মানে এই ওষুধটা সহজে কিনতে পারে না আসলে। তো যাই হোক, এরপরও যদি সিক্রেটোকক্স দিয়েও যদি কাজ না হয়, লিনজেরাটা কি করে? জিআইটি সিক্রেশন মানে বাড়িয়ে দেয়। আপনারা জানেন প্রতিদিন আমাদের জিআইটিতে কতটুকু ফ্লুইড সিক্রেটেড হয়, কে বলতে পারবে? 8 থেকে 10 লিটার, 8 থেকে 10 লিটার ফ্লুইড সিক্রেটেড হয়, কিন্তু স্টুলের সাথে বের হয় কতটুকু? 200 ml। তাহলে বাকি সব ফ্লুইড আবার কি হয়? রিঅ্যাবজর্ব হয়। যেরকম আমাদের কিডনি দিয়ে 125 ml ফিল্ট্রেটেড হয়, কিন্তু ইউরিন দিয়ে ওয়াটার বের হয় 1 ml, বাকি 124 ml রিঅ্যাবজর্ব হয়, একই ঘটনা। তো এই যে লিনজেলা যেটা লিনাক্লোটাইড, এটা দিলে কি হবে?
ওই যে সিক্রেটোকক্স যেটা, এটা আলটিমেটলি কি হবে, জিএস সিক্রেশনগুলো এখন 200 ml ওয়াটার বের হইতো স্টুলের সাথে, এখন বের হচ্ছে 400 ml, তাহলে তার ওয়াটারটা একটু কি হবে, সফেন হবে। ওকে, এটা হচ্ছে এইভাবে কাজ করে। আরেকটা বেচারা ড্রাগসের নাম মিস করলাম, ও মাইন্ড করবে আমার উপরে, সেটা হলো প্রুক্যালোপ্রাইড। দেখেন, তাহলে আমি অলরেডি এটার মেকানিজম আপনাদেরকে বলে দিয়েছি। প্রুক্যালোপ্রাইড 5-HT4-কে অ্যাক্টিভ করে সে কি করবে, পেরিস্টালসিস বাড়াবে। এটা আমরা খুব বেশি বেনিফিট পাই যদি কারো ইরিটেবল বাওয়েল সিনড্রোম, কনস্টিপেশন প্রিডমিনেন্ট হয় সেই ক্ষেত্রে। অথবা আর তাদেরকে কি দিতে পারেন, ডমপেরিডন। এখন ডমপেরিডন ড্রাগসটা বেশি দিন দেওয়া যায় না। কেন? ডমপেরিডন ড্রাগসটা বেশি দিলে আবার প্রবলেম হয় কি, যে ল্যাকটেশনের একটা প্রবলেম হয়, ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে বেশি হয় এই প্রবলেমটা। এবার আমরা এটা লং টাইম দিই না। প্লাস ডমপেরিডন এই ড্রাগসটার একটা সাইড এফেক্ট হলো কি, লং কিউটি ইন্টারভাল করে, কিউটি প্রলঙ্গেশন করে। ফলে মাথায় রাখবেন, বয়স্ক মানুষ যদি আপনার কাছে কনস্টিপেশন নিয়ে আসে, তাকে আপনি ডমপেরিডন প্রেসক্রাইব করেন না, বিশেষ করে যদি পেশেন্ট অলরেডি তার হার্টের কোনো ডিজিজ থাকে। কেন? পেশেন্টের কিন্তু অ্যারিথমিয়া ডেভেলপ করার রিস্ক আছে। তাকে আপনি সেফ জোনে মিল্ক অফ ম্যাগনেশিয়া, সিরাপ অ্যাভোলাক যেটা আছে, হ্যাঁ, আদার্স যে সকল মেজারগুলো বললাম সেগুলো এরিয়া করবেন। এগুলো করেও যদি দেখেন কনস্টিপেশন তার ইমপ্রুভ হচ্ছে না, আপনি আস্তে করে তাকে বলবেন যে বাবা, আমি তো আপনাকে অনেক দেখলাম, এখন মোটামুটি আপনার মেজর কোনো প্রবলেম আমি পাচ্ছি না, কিন্তু আমার মনে হচ্ছে আমার থেকে সিনিয়র কোনো ডক্টর আপনাকে দেখলে আপনার জন্য একটা ভালো পরামর্শ আপনি পাবেন। আমি লিখে দিচ্ছি, ডাক্তার আপনাকে খুব গুরুত্বের সাথে লিখবে ইনশাল্লাহ। এইভাবে কাউন্সেলিং করে পেশেন্টকে রেফার করে দিবেন। রুগী আপনার উপর কনফিডেন্স পাবে, আপনার দায়িত্বটাও শেষ হলো। ঠিক আছে? ওকে, রেফার করার ওয়ে আর কি। আর যদি এগুলো না বলে পাঠিয়ে দেন, রুগী বের হয়ে বলবে এতদিন আমার শুধু শুধু ভুগাইছে, এখন ট্রিটমেন্ট পারে না, কিছু পারে না, এখন আবার আরেক ডাক্তারের কাছে পাঠিয়ে দিচ্ছে। শুধু দেখেন, আমি এই যে কাউন্সেলিং এর কথাটা বললাম, রুগীর অনেক আস্থা পাবেন, এবং এই রুগী আবার ফিরে আসবে আপনার কাছে, যে না স্যার আমাকে জায়গা মতো পাঠাইছে। রুগীরা এসে এভাবে বলে। ঠিক আছে? সো রেফার করাটা, দিস ইজ নট এ ডিসক্রেডিট, ইট ইজ ইউর ক্রেডিট, গ্রেট ক্রেডিট। ওকে, যথাসময়ে রুগীকে যথাযথ জায়গায় পাঠিয়ে দেওয়া আপনার ট্রিটমেন্টের একটা পার্ট, না হলে তো এটা এখানে বলতো না রেফারেল। সো রেফারেল ইজ এ পার্ট অফ ইউর ট্রিটমেন্ট। ওকে, সো এই হচ্ছে লেকচার, আলহামদুলিল্লাহ শেষ। আসলে আমার আরও বেশি বলার ইচ্ছা ছিল, কিন্তু আমি কাটসাট করে এর থেকে কম আর বলতে পারছি না। ওকে, আপনাদের আর কোনো প্রশ্ন আছে? 11:31, কোনো প্রশ্ন আছে আর?